আরিফ, এই আরিফ, ওঠ। কয়টা বাজে তোর খেয়াল আছে? উফ আম্মু, আর একটু ঘুমাতে দাও না। এরকম শুরু করছো কেন? হ্যাঁ হ্যাঁ, ঘুমা ঘুমা, সারাদিন পড়ে পড়ে ঘুমা। এছাড়া আর কাজ কি তোর? কলেজে গিয়ে আর কি করবি, তাই না? কি? কয়টা বাজে আম্মু? নবাবজাদা, এখন 8টা 40 বাজে। কেন, কোথাও কি যাবেন আপনি? আম্মু, আমায় আরো আগে ডাক দাও না কেন বলো তো? ইস, কত লেট হয়ে গেছে আমার। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি নাস্তা রেডি করো। তোরে আমি আরো আগে থেকে ডাকছি, কিন্তু তোর যা ঘুম, দুনিয়া ধ্বংস হয়ে গেলেও শুনবি না। আচ্ছা, তুমি নাস্তা রেডি করো, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসতেছি। ওকে, আয় তুই। ওকে। ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয় দেই। আমি আরিফ, এই বছর অনার্স প্রথম বর্ষের ছাত্র। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তিনি আমার আম্মু। বাকি পরিচয়টা পরে জানতে পারবেন। আম্মু, নাস্তা দাও। এই নে, খেয়ে নে, আর তাড়াতাড়ি কলেজে যা। নাস্তা করার মাঝেই দেখি কি আমার মনে করতেছে। আরে মিয়া, মনে করতেছে মানে কল দিতেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড আকিব কল দিতেছে। হ্যালো, কি রে, কি বলবি? এই শালা তুই কই রে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোর তো দেখি কোনো পাত্তাই নাই। দোস্ত, আর মাত্র 5 মিনিট, আমি নাস্তা করে আসতেছি। আর কে কে আছে রে? শালা খাদক, শুধু সারাদিন খাই আর খাই। আমার সাথে রাকিব আর সাকিব আছে, তুই আয় তাড়াতাড়ি। ওকে দোস্ত। নাস্তা করা শেষ করে রাস্তার মোড়ের সামনে যেতেই দেখতে পেলাম দুইটা হারামি দাঁড়ায় আছে। কিরে দোস্ত, কি খবর? শালা, খবর লাগাস না, টাইম নাই, তাড়াতাড়ি চল। খাইতে খাইতে সব টাইম শেষ করে দিয়েছিস। ওকে চল। তারপর কলেজে যেতে যেতে একটু ফেসবুকে ঢুকতেই মাথা পুরো হট। কি রে শালা, কি হয়েছে রে? চেয়ার এমন করে রেখেছিস কেন? আরে আর বলিস না, কে যেন আমার আইডি হ্যাক করে ফেলেছে। কে করলো এই কাজ? চোরের ওপর বাটপারি? দেখ, মাথা হট হয়ে আছে, ফাজলামি করবি না একদম। দাঁড়া, এই আইডি কীভাবে ব্যাক আনতে হয় তা আমার ভালো করে জানা আছে। তারপর মোবাইল টিপতে টিপতে কলেজের সামনে আসি। ওরে আম্মারে, আমি শেষ হয়ে গেলাম রে। আসলে হলো কি, আমি যখন মোবাইল টিপতে টিপতে গেট দিয়ে ঢোকার সময় কিছু একটার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই। তখন উঠে দাঁড়ায় দেখি আমার সাথে কারো না, একটা মেয়ের ধাক্কা লাগে আর মেয়েটা মাটিতে পড়ে আছে। আপনি ঠিক আছেন তো? সাহায্যের জন্য নিজে হাতটা বাড়িয়ে দিতে দিতে এ কথাটি বললাম। স্টুপিড, দেখে চলতে পারিস না? চোখ কি সাথে থাকে না তোর? সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা মারতে ইচ্ছে করে না, লুইচ্চা? মাথা তো পুরো হট হয়ে গেল এইসব কথা শুনে। দেখুন, আমি নিজের ইচ্ছে আপনাকে ধাক্কা মারি না, আর আপনার মতো মেয়েদের ধাক্কা মারার কোনো ইচ্ছা আমার নাই। কি? আমার মুখের উপর কথা? নেক্সট বার আমার সাথে তর্ক করার আগে এই থাপ্পড়গুলো মনে রাখবি, স্টুপিড। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। চোখ থেকে 2 থেকে 3 ফোঁটা পানি বেরিয়ে গেল। এই সময় আকিব এসে বলল, কি রে, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘটে যাওয়া সব ঘটনা বললাম। দোস্ত, বিশ্বাস কর, আমি ইচ্ছা করে ওকে ধাক্কা দিই নেই। আমি জানি তুই এরকম করবি না, আমার বিশ্বাস আছে তোর উপর। বাদ দে এইসব কথা, চল ক্লাসে যাই। যখন গেট দিয়ে ঢুকবো তখন দেখি কিছু মেয়ে এক জায়গায় বসে আড্ডা দিতেছে। আর সেখানে ওই মেয়েটাও আছে, মানে যে আমাকে থাপ্পড় দিয়েছিল। আর ওইদিকে মন না দিয়ে শুধু হাঁটতে লাগলাম। আই মাহি, তুই ওই ছেলেটারে থাপ্পড় মারছিলি কেন? আর বলিস না, ছোট লোকটা গেটের সামনে আমায় ধাক্কা মেরেছিল, তাই থাপ্পড় মারছি। এইসব ছোট লোকের জন্য বাইরে বের হওয়াটাও যায় না। আবার বলে কি না ইচ্ছে করে ধাক্কা দিই নাই। দেখ, তুই কাউকে না জেনে শুনে কাউকে মারতে পারিস না। আর ওই ছেলেটা সত্যিই তোরে ইচ্ছে করে ধাক্কা দেয় নাই। আমি দেখছি ও ফোন চালাইতে চালাইতে আসতেছিল, হঠাৎই ধাক্কা লাগে তোদের। এই রিমি, তুই কি এখন ওই ছোট লোকটার জন্য আমার কাছে ওকালতি করতে আসবি নাকি? ওকালতি না, তুই যেটা করছিস সেটা ভুল করছিস। দেখ, মাথা গরম আছে, আর গরম করিস না প্লিজ। চল ক্লাসে যাই, ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে। চল, তোর সাথে এই ব্যাপারে কথা বলে কোনো লাভ নাই। অপরদিকে ক্লাস শেষে বেঞ্চে আমি আর আকিব বসে আছি। ক্লাসে সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি ভিন্ন গ্রহের প্রাণী। আসলে ওদের এরকমভাবে তাকানোর একটা কারণ হলো আমার পরনের পোশাক। তাতে আমার কোনো কিছু যায় আসে না। ক্লাসে বসে আছি আর হঠাৎ সামনের দিকে তাকাতে আমি পুরাই শক, কারণ যে মেয়েটা আমাকে থাপ্পড় মারছে সে আমাদের ক্লাসেই পড়ে। মেয়েটা ক্লাসে ঢোকার সাথে সাথেই সবাই একদম চুপ হয়ে গেছে। সবাই কেন চুপ হয়ে গেছে তা আমি জানি, আর সেই ব্যাপারে আমি মাথাও ঘামাইনি। কিছুক্ষণ পর একজন লোক ক্লাসে প্রবেশ করার সাথে সাথে সবাই উঠে দাঁড়ায়। বুঝলাম ইনি আমাদের স্যার। আমি উঠে দাঁড়ালাম।
তারপর স্যার বলল, হ্যালো অল, কেমন আছো সবাই? আমার নাম মোহাম্মদ রায়হান ইসলাম, আর আমি তোমাদের ইংরেজি পড়াবো। কিন্তু আজ যেহেতু তোমাদের প্রথম দিন, তাই আজ শুধু গল্প করব আমরা, কেমন হবে? তাহলে আগে আমরা পরিচয় পর্ব সেরে নেই। আমি তো আমার পরিচয় বললাম, এবার তোমরা বলো। একে একে সবাই পরিচয় দিল। তারপর আসলো ওই মেয়েটা, মানে সকালে যে আমাকে থাপ্পড় মারছিল সে। তোমার নাম কি মামনি? হ্যালো, আমার নাম মাহি, আর আমার বাবা এই কলেজের সভাপতি। আমি মনে মনে বললাম, ও আচ্ছা বুঝছি, তাহলে এর নাম মাহি। দেখতে তো মার্শাল্লাহ, কিন্তু রাগটা একটু বেশি। তারপর সবার পরিচয় শেষ হলে এবার হলো আমার পালা। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, আর আমার বাবা একজন রিক্সা চালক। আসলে আমার বাবার সম্পর্কে মিথ্যা পরিচয় দিলাম আমার বাবাকে, সেটা গল্পের মধ্যে জেনে যাবেন। হঠাৎ ওই মেয়েটি মানে মাহি বলে উঠল, বাহ, আমাদের এখানে তাহলে রিক্সা চালকের ছেলেও পড়তে আসে? কলেজের স্ট্যাটাসটা একদম ডাউন হয়ে গেছে এই ছোট লোকগুলা। আমি আর কিছুই বললাম না, শুধু নীরবে 2 থেকে 3 ফোঁটা চোখের পানি পড়ল, যা কেউ দেখলো না। এমন সময় আকিব বলল, দেখ দোস্ত, কষ্ট পাইস না, এদের কথায় নিজেকে ছোট ভাবিস না। আসলে আকিব আমার সম্পর্কে আর আমার পরিবার সম্পর্কে সবকিছুই জানে। না বন্ধু, কেন কষ্ট পাবো? এইসব কথায় কষ্ট পেলে হয়? আচ্ছা বাদ দে এইসব, স্যারের কথা শোন। তারপর একে একে 4 পিরিয়ড শেষ। ক্লাস শেষ করে মাঠে আমি, আকিব, সাকিব আর আকিব বসে আড্ডা দিচ্ছি। এমন সময় একটা ছেলে এসে বলল, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, বাট কে আপনি? আপনায় তো চিনলাম না। আমার নাম পারভেজ খান, আর আমি তোমাদের সাথেই পড়ি একই ক্লাসে। আচ্ছা, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? বাট আমি তো কোনো হাইফাই না, গরিব। আমার সাথে ফ্রেন্ডশিপ করলে যদি তোমার প্রেস্টিজ ডাউন হয়। দেখো, আমি এইসব বড় লোক ছোট লোক মানি না, আমার কাছে সবাই সমান। ওকে, তাহলে আমরা আজ থেকে ফ্রেন্ড। ফ্রেন্ড হলে কিন্তু তুমি না, তুই করে বলতে হবে। এসব তুমি আমার মুখ দিয়ে বাইর হয় না। ওকে, তুই। তারপর পারভেজ, আমি, আকিব, সাকিব আর আকিব মিলে মাঠে আড্ডা দিচ্ছে। আর অপরদিকে দেখছস মাই, ওই ছোট লোকটা আমাদের সাথে পড়ে। হ্যাঁ রে, দেখলাম। মাথা আমার পুরাই হট। এই ছোট লোকটারে দেখলে কেন জানে গায়ের সব রক্ত গরম হয়ে যায়। এরে কলেজ থেকে বের করা লাগবে। এরে আমার একদমই সহ্য হয় না। মাহি, তুই ওর পেছনে পড়ে আছিস কেন রে? ও কি এমন করছে তোর সাথে? রিমি, তুই ওই ছোট লোকটার হয়ে একদম ওকালতি করবি না। ওই দেখ, ও গরিব হলেও আমাদের মতো একজন মানুষ। তুই ওরে এতটাও অপমান করিস না। এই থাম তো, ওই ছোট লোকটার জন্য দরদ হইছে না? আমি পাপাকে বলে ওই ছোট লোকটাকে কলেজ থেকে বাহির করে দিব। তোর যা ভালো লাগে কর, আমি গেলাম, বাই। অন্যদিকে আমরা আড্ডা দিতেছি, হঠাৎ করেই কথা উঠলো মাহিকে নিয়ে। আচ্ছা পারভেজ, এই মাহিটা কে রে? দোস্ত, মাহি হলো এই কলেজের লেডি ডন। তাছাড়া ওর আরেকটা পরিচয়ও আছে। বললাম কি রে? ও একজন নামকরা হ্যাকার। এই হ্যাকার কথাটা শুনে মনে হাসতে হাসতে শেষ। পারভেজ জিজ্ঞাসা করলো, কিরে, হাসছোস কেন? কিছু না। তারপর আর কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলো, কি রে, প্রথম দিন কেমন কাটলো তোর? খুব ভালো কাটছে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, তোরে খাবার দিই। ওকে মেরি মা। এগুলো ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু ঘুমিয়ে গেলাম। বিকেলে আবার ফুটবল ম্যাচ আছে মাঠে। আরে মামনি, প্রথম দিন কেমন কাটলো তোমার? কোনো অসুবিধা হয়নি তো? না পাপা, কোনো অসুবিধা হয়নি। শুধু একটা ছোট রিকোয়েস্ট ছিল পাপা। কি রিকোয়েস্ট বলো? জানো পাপা, আমাদের কলেজে আমাদের ক্লাসে একটা ছোট লোক অ্যাডমিশন নিছে। তুমি ওকে কলেজ থেকে বাহির করে দাও। দেখ, ওকে তো কোনো কারণ ছাড়াই বাইর করা যাবে না, তবু আমি দেখি কি করা যায়। ওকে পাপা, তুমি ওয়ার্ল্ডের বেস্ট পাপা। অন্যদিকে বিকেলবেলা ঘুম শেষে একটু ফেসবুকে ঢুকলাম। ও আপনাদের তো বলাই হয়নি, সকালে আমার যে আইডিটা হ্যাক হয়েছিল সেটি আবার ব্যাক এনেছি। ফেসবুক চালাতে চালাতে হঠাৎ একটি পোস্ট চোখে পড়লো। তা দেখে আমি শেয়ার হইতো, কারণ পোস্টটা ছিল এরকম: আমি একজন ড্রাগ হ্যাকার, বাংলাদেশের সকল হ্যাকারকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, কে আমার ওয়েবসাইট হ্যাক করবে। এই পোস্ট দেখে আমি নিজেকে আর সামলাতে পারি নাই, হু হু করে হেসে দিলাম। এই পোস্টটা যদি জানতে পারে আমি কে, তাহলে মনে হয় এরকম পোস্ট করার আর স্বপ্ন ভাবতো না। পরে দেখলাম যে এই পোস্টটার নাম ডেভিল কুইন
এইসব বিষয়ে মাথা না ঘামিয়ে ফ্রেশ হয়ে মাঠে গেলাম খেলতে। কিছুক্ষণ খেলার পর বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ পরার পর রাতের খাবার খেয়ে একটু ফেসবুকে ঢুকলাম। ঢুকে আরও বড় শখ খাইছি। দেখি ডেভিল কুইন আবার একটা পোস্ট করলো, কারো ক্ষমতা নাই আমার ওয়েবসাইট হ্যাক করার, আমি বাংলাদেশের অন্যতম হ্যাকার। এবার তো নিজেকে কন্ট্রোল করতেই পারলাম না, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। এইসব 2 দিন হ্যাকাররা নাকি বাংলাদেশের অন্যতম হ্যাকার, এই বিষয়ে নিজেকে মাতিয়ে লাভ নেই। তাই সব কথা একপাশে রেখে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষে চলে গেলাম কলেজে আকিবের সাথে কথা বলতে বলতে ক্লাসে যাচ্ছিলাম, তখনই শুনলাম কে যেন পিছ থেকে আমাকে ডাকতেছে। খ্যাত, ওই খ্যাত, দাঁড়া। বোঝার বাকি রইল না, ওরা আমাকে ডাক দিচ্ছে। তাই পিছন ঘুরে তাকাতে দেখলাম মাহি ও তার বান্ধবীরা আসছে আমার দিকে। তখন মাহি বলল, কি রে খ্যাত, তোর কি ভালো জামা কাপড় নাই? কাল যে শার্ট আর প্যান্ট পরেছিস আজও তো সেইগুলোই পরেছিস। ও, আমি তো ভুলে গেছিলাম যে তুই রিক্সাওয়ালার ছেলে, তোর আবার ভালো জামা কাপড় থাকবে কোথা থেকে? শোন, তোর যদি জামা কাপড় কম থাকে আমাকে বলিস, আমার পাপা আবার রাস্তার ফকিরদেরকে অনেক সাহায্য করে, ঠিক করে কপালে খাবার জোটে না, আবার আসে বড়লোকদের কলেজে পড়তে, শখ কত। শোন, এই কলেজ তোদের জন্য না, যা অন্য কোথাও গিয়ে মর। শুধু শুধু এই কলেজে এসে এই কলেজের মান সম্মান শেষ করিস না প্লিজ। খুব কষ্ট পেলাম। তারপর নিজেকে শক্ত রেখে বললাম, দেখুন ম্যাডাম, এখানে আমি আমার যোগ্যতার মাধ্যমে পড়ার সুযোগ পেয়েছি, আর শিক্ষা সবার মৌলিক অধিকার। তাই আমি গরিব বলে যে আমি শিক্ষা থেকে বঞ্চিত হব তার কোনো মানে নেই। তারপর মাহির আরেক বান্ধবী বলে উঠল, দেখছিস মাহি, দেখছিস এই ছেলেগুলোর মুখে কত বড় কথা, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এর আবার মুখের চ্যাটাং চ্যাটাং কথা কমতি নাই, যত বড় মুখ না তত বড় কথা। আমি বললাম, দেখুন আমি আপনার খাইও না পড়িও না, সো আমাকে আমার মতো থাকতে দেন। আমি এখানে পড়তে আসছি, শুধু আকবারে ঝগড়া করতে আসবেন না। কি বললি তুই ছোট লোক? ঠাস ঠাস করে মাহি আমার গালে থাপ্পড় মেরে দিল। একটা কথাও বলবি না তুই, ছোট লোক ছোট লোকের মতো থাক। এই আয় তোরা। গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, আর চোখ থেকে 2 থেকে 3 ফোঁটা পানি নিচে পড়লো। তখন আকিব বলল, কেন তুই আমাদের থামালি? আজ যদি সত্যিটা ওরা জানতো কে তুই, তাহলে এত অপমান পেতে হতো না তোর। যখন আমাকে মাহি তার বান্ধবীরা অপমান করতেছিল তখন আকিব ইশারা দিয়ে চুপ থাকতে বলল, দেখ বন্ধু, সব কিছুর সঠিক সময় আছে, আর এটা সঠিক সময় না। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। দেখ, কথা ঘুরাবি না একদম। তুই কি মানুষ না? যখন মন চায় ওরা কি তখন তোরে অপমান করবে নাকি? দেখ, এরকম যদি আর হয় তাহলে আমি কিন্তু আর চুপ থাকবো না। আচ্ছা, যখন হবে তখন দেখা যাবে, চল ক্লাসে যাই। অপরদিকে রিমা মাহিকে বলল, মাহি, তোর কি হয়েছে রে? তুই কেন শুধু শুধু আরিফের পেছনে পড়ে আছিস? ও তোর কি করেছে? তুই বুঝবি না, গরিব দেখলে কেন জানি আমার মাথা গরম হয়ে যায়, আর এই ছোট লোকরাতকে দেখলে তো পায়ের রক্ত মাথায় উঠে যায়। দেখ মাহি, ও গরিব হলেও মানুষ, আমার আর তোর মতোই একজন মানুষ। আর এটা তো সত্যি কথা যে ও এখানে ওর যোগ্যতার মাধ্যমেই এখানে অ্যাডমিশন পেয়েছে, আর তুই তো তোর বাবার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছিস। রিমাই, তুই কিন্তু আমাকে অপমান করছিস। ওই ছোট লোকটার জন্য তুই আমাকে এসব বলতে পারলি? ওই ছোট লোকটা তোর কি হয়? কেন কেন তোর এত দরদ ওই ছোট লোকটার প্রতি? এটাই হলো মানবিকতা, যেটা তুই বুঝবি না। বাদ দে, চল ক্লাসে যাই। অন্যদিকে আমি আর আকিব ক্লাসে বসে আছি, হঠাৎ একজন বলে উঠল, হেই, তোরা কি কাল ফেসবুক ডেভিল কুইনের পোস্টে দেখেছিস? হ্যাকারদের ওপেন চ্যালেঞ্জ জানাইছে, কি সাহস! বাপ রে বাপ। তখন আরেকজন বলে উঠল, এসব কোনো হ্যাকারই না, আসলে হ্যাকার হচ্ছে ড্রাগ ডেভিল, যে কিনা একদিনে প্রায় 6-7টা দেশে সরকারি ওয়েবসাইট হ্যাক করে ফেলেছে। সে হচ্ছে দেশের গর্ব, কিন্তু তাকে কেউ দেখেনি আজ পর্যন্ত। তারপরে এই বিষয় নিয়ে কথা বলার পর স্যার ক্লাসে ঢুকলো। আমি সব চিন্তা একপাশে রেখে ক্লাস করতে লাগলাম। ক্লাসের সময় স্যার বলতে লাগলো, স্টুডেন্টস, আগামী 20 তারিখ কলেজে একটি প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় তোমাদের সবাইকে কিছু অ্যাপস বানাতে হবে। কি পারবে তোমরা? সবাই একসাথে বলে উঠলো, হ্যাঁ স্যার পারবো। ওকে স্টুডেন্টস, তাহলে তোমাদের কয়েকটা গ্রুপ বানিয়ে দেই। যেমন গ্রুপ এতে থাকবে মাহি, বর্ষা, নীলা, আরিফ, রিমি, আকিব আর রুবিনা। তখনই মাহি বলে উঠলো,
না স্যার, আমি ওই ছোট লোকটার সাথে একসাথে কাজ করতে পারবো না। হয় ও থাকবে, না হয় আমি। দেখো মাহি, ও তোমার ক্লাসমেট, তোমরা একই ক্লাসে পড়ো, তাহলে প্রবলেম কোথায়? না স্যার, আমি পারবো না এই ছোট লোকের সাথে একই টিমে কাজ করতে। আচ্ছা ঠিক আছে স্যার, উনি যখন চায় না আমি ওনার দলে থাকি তাহলে থাক, আমি ওনার দলে থাকবো না। তখন আকিব বলে উঠলো, স্যার আমিও তাহলে এই দলে থাকবো না, কারণ যেখানে আমার বন্ধু থাকবে না সেখানে আমিও থাকবো না। স্যার বলল, দেখছো মাহি, তোমার সিদ্ধান্তের জন্য আজ তোমার দল ভেঙে যাচ্ছে। না স্যার, সরি, এই খ্যাতকে আমি কখনোই আমার দলে নিব না। আমি বললাম, আকিব দেখ, তুই থাক, আমি না থাকলেও চলবে, তুই এই দলে থাক। না বন্ধু, যেখান তুই থাকবি না সেখানে আমিও থাকবো না। চুপ শালা, কোনো কথা না। যদি না থাকোস তোর সাথে আমার কোনো কথা নেই। স্যার, আকিব থাকবে এই দলে। ওকে, তাহলে ডিসিশন ফাইনাল হয়ে গেল। সো স্টুডেন্টস, বেস্ট অফ লাক ফর কম্পিটিশন। বাই। আকিব বলল, দেখ বন্ধু, আমি পারবো না থাকতে। না, তোকে থাকতে হবে, না হলে তোর গার্লফ্রেন্ডকে বলে দিব তুই কলেজে এসে মেয়েদের পিছনে ঘুরোস। ওই শালা, এই কাজ একদম করবি না, জানে মেরে ফেলবে আমায়। বন্ধু, তুমি তো জানো যেটা আমি বলি সেটা আমি করি। এখন তোর সিদ্ধান্ত কি, হ্যাঁ নাকি না? আচ্ছা শালা, থাকবো, নাইলে তুই যা জিনিস ঠিক বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে দিবি আমার নামে, আর বাস খাওয়া লাগবে আমার। গুড বয়, আমার চিনস তাহলে? চুপ শালা, আমারে হুদাই ব্ল্যাকমেল করস। হঠাৎ মাহি বলে উঠল, এই তোমরা এদিকে আসো, তোমাদের সাথে কিছু আলোচনা আছে প্রতিযোগিতা নিয়ে। আমিও গেলাম শুনতে মাহি কি বলে। আমি যখন গেলাম তখন মাহি বলে উঠল, এই আলোচনায় কোনো খ্যাত না থাকলে আমি খুশি হব। আমি বুঝলাম কথাটা আমায় বললো মাহি, তাই চুপচাপ মাথা নিচু করে চলে আসলাম ক্লাস থেকে বেরিয়ে কলেজের সামনে একটা পুকুর আছে, সেখানে গিয়ে বসে পড়লাম। আর চোখ দিয়ে নিজে নিজে পানি পড়তে লাগলো। আসলে দুনিয়ায় গরিব মানুষদের প্রতি পদে পদে অত্যাচারের শিকার হতে হয়। এসব কথা ভাবছিলাম আর চোখ দিয়ে পানি পড়তেছিল। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার কাঁধে হাত রাখলো। তাই যখন দেখার জন্য ঘুরলাম, আমি তো হতভম্ব। এবারে কেউ না, এ হচ্ছে রিমি, মানে মাহির বান্ধবী। তুমি যদি কিছু না মনে করো, আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বসুন। তা এখানে একা একা কি করছো? কিছু না, এমনি বসে আছি। তোমার মন খুব খারাপ, তাই না? মাহির ব্যবহারে খুব আঘাত পেয়েছো, তাই না? না না, কি যে বলেন, এটাই তো আমার কপাল লেখা ছিল। কথা আছে না, ভাগ্যে লিখন কেউ পাল্টাতে পারে না। আমি এই কপাল নিয়েই এই পৃথিবীতে আসছি। দেখো, সত্যি বলতে কি, আমি মাহির এসব কাজকর্ম একদমই দেখতে পারি না। আমার মতে সবাই মানুষ, সবাইকেই সমান চোখে দেখা উচিত। কিন্তু আমার মতো ছোট লোকদের সম্মান বলতে কিছুই নেই। আমাদের কপালে আছে অত্যাচার সহ্য করা আর বড় লোকদের গোলামি করা। তা আপনি যে আমার সাথে এখানে বসে আছেন, এতে তো আপনার প্রেস্টিজ ডাউন হবে, আর আপনার বান্ধবীরাও তো রাগ করবে। সে তো আমায় সহ্য করতে পারে না। দেখো, আমি কোনো বড় লোক ছোট লোক মানি না। তুমি আমার ফ্রেন্ড, তোমার সাথে কথা বললে কেন আমার প্রেস্টিজ ডাউন হবে বলতে পারো? আর আমি মাহির মতো এত অহংকারী না। আর তুমি না আমার ফ্রেন্ড, তাহলে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। ফ্রেন্ড, দেখুন, আমাদের মতো ছোট লোকদের সাথে কথা বলা আপনাদের স্বভাব হয় না, আর ফ্রেন্ডশিপ তো দূরে থাক, এটি হচ্ছে দয়া। দেখো, আর একবারও এসব বললে খুব খারাপ হয়ে যাবে। একবার বলছি না আমি অত অহংকারী না, তাহলে কেন তুমি এসব আমায় বলতেছো? আচ্ছা আচ্ছা, সরি ফ্রেন্ডস। এই তো, গুড বয়। ওকে ফ্রেন্ডস, আমাকে আর আপনি না, তুমি করে বলতে হবে। ওকে ওকে। একটা জিনিস খেয়াল করলাম, রিমি যখনই রেগে যায় খুব কিউট লাগে, বেশি রেগে গেলে গালগুলো লাল হয়ে যায়। কি হলো, কি ভাবছো? না কিছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা বলো? আচ্ছা, এই যে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করলে আর আমার সাথে কথা বললে, তা যদি মাহি জানতে পারে তখন কি হবে? কি হবে আবার? আমি কি মাহিকে ভয় পাই নাকি? তবুও আমার জন্য তোমাদের ফ্রেন্ডশিপ ভেঙে যাক, আমি তা কখনোই চাই না। এই, তুমি তো বেশি কথা বলো। এখন একদম চুপ করে থাকো, এই টপিকসে বাদ দাও। এখন তোমার সম্পর্কে কিছু বলো। তোমার পরিবারে কে কে আছে? আচ্ছা, ওকে বাদ দিলাম। আমার পরিবারে আমরা 4 জন, আমি, আমার আম্মু, আমার আব্বু আর আমার ছোট বোন। তোমাদের পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমরা 3 জন, আমি, আমার ভাইয়া আর আমার ভাবি। কেন, তোমার আব্বু আম্মু তোমার সাথে থাকে না? না, আসলে আমি যখন ছোট ছিলাম
আমার আম্মু আব্বু একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকেই আমার ভাই আমাকে পালন করেছেন। ও আচ্ছা, সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। ধুর পাগল, এখানে মাপ চাওয়ার কি আছে? আচ্ছা চলো, এখানে বসে থাকতে ভালো লাগতেছে না, কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। অনেকক্ষণ পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম। এই সময়টুকু রিমির সাথে কাটিয়ে বুঝতে পারলাম রিমির মধ্যে আসলে কোনো অহংকার নেই। মেয়েটা আসলে অনেক ভালো। আজ অনেক মজা হয়েছে, তাই না? অনেক মজা করলাম আজ। তোমার কেমন কাটছে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো সময় কাটছে। আমারও খুব ভালো সময় কাটছে। আচ্ছা আজ বাসায় যাই কেমন? ভাইয়া অনেকবার ফোন দিয়েছে। আচ্ছা ওকে, কাল কলেজে দেখা হবে, বাই। ওকে বাই। ও হ্যাঁ, ভালো কথা, তোমার নাম্বারটা দাও তো, দরকার আছে। আমার নাম্বার? আচ্ছা ওকে, নাও 01032000। ওকে বাই, পরে কথা হবে। আমিও বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে যখন ঘুমের রাজ্যে, তখন হঠাৎ খাট কাঁপতে লাগলো। প্রথমে ভাবলাম ভূমিকম্প, পরে দেখলাম আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কে যেন কল দিয়েছে। আমি রিসিভ করলাম। হ্যালো, কে? আমিটা কে? নাম বলুন। আজ সকালেই তো কতক্ষণ আমার সাথে ঘুরলা, এখন বলছো কে? ও আচ্ছা, তা আগে পরিচয়টা দিলে কি হতো? এমনিই দেই নাই। তা বলো, কি করতেছ? এই তো ঘুমাইতেছিলাম। ও, তাহলে তো আমি তোমার ঘুম শেষ করলাম। আই এম সরি। দূর পাগলি, সরি বলো কেন? তারপর আরও কিছুক্ষণ কথা বললাম রিমির সাথে। আজ আর বিকেলে খেলতে যাই নাই। পুরো বিকালটাই রিমির সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিলাম। সন্ধ্যার সময় কথা বলে শেষ করে নামাজ পড়ে একটু ফেসবুকে ঢুকে ঘাটাঘাটি করলাম। হঠাৎ একটি ভিডিও চোখে পড়লো। ভিডিওটা আর কারো নয়, বরং ডার্ক কুইনের। তাই একটু উৎসাহ নিয়ে ভিডিওটা ওপেন করলাম। তারপর ডার্ক কুইন যা বললো তার শুনে তো আমি পুরোই শকড। হাই, আই এম ডার্ক কুইন। আজকে আপনাদের সামনে আসার একটাই কারণ, আমি পুরো বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি আগামী 25 তারিখের মধ্যে বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করে আমার দায়িত্বে আনব। আমি সকলকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, কেউ পারলে আমাকে থামিয়ে দেখাও। আর আপনারা যদি চান আমি এই কাজটা না করি, তাহলে একটা শর্ত আছে। ডার্ক ডেভিলকে বলুন আমার সামনে আসতে। আমার চাওয়া শুধু একটাই, আর যদি এই চাওয়া পূরণ না হয় তাহলে বাংলাদেশ অনেক বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। আল্লাহ হাফেজ। ডার্ক ডেভিল নামটা শুনে আমার ভিতরটা কেমন জানি মুছো দিয়ে উঠলো। আর ভাবতে লাগলাম এই 2 দিনে হ্যাকার নাকি ওপেন চ্যালেঞ্জ করে দেয়। এই যদি জানতে পারে ডার্ক ডেভিল কি জিনিস, তাহলে স্বপ্নেও এই কথা ভাবতো না। থাক, আমার তো মাথা ঘামিয়ে লাভ নেই। দেশে পুলিশ আছে, আইন আছে, ওরা যা করার করবে। আমার এই বিষয়ে ভাবার দরকার নাই। নাস্তা করে পড়তে বসলাম। পড়া শেষে রাতে খাবার শেষ করে একটু পড়তেছিলাম। হঠাৎ কে যেন কল দিল। আমিও নামটা না দেখে রিসিভ করে বললাম, হ্যালো, কে? আমি ভূত, তোর ঘাড় মটকিয়ে খাবো। ও আচ্ছা রিমি, সরি, আসলে না দেখে রিসিভ করছিলাম তো, তাই আর কি ভুল হয়েছে। ওকে মাফ করলাম। কি করতেছ? এই তো পড়তেছিলাম। তুমি কি করো? এই তো শুয়ে আছি। রাতের খাবার খাইছো? এত রাত পর্যন্ত পড়ো নাকি? খাইলাম না, একটু পড়া বাকি ছিল, তাই সেটা কমপ্লিট করতেছিলাম। ও গুড বয়। ঘুমাবা কখন? এই যে পড়াটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। আচ্ছা ওকে পড়ো, তাহলে পাই। কাল কথা হবে কলেজে। ওকে বাই। তারপর আমি একটু পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। শুয়ে একটা কথাই ভাবি, রিমি কতটা ফ্রি আর ভদ্র, সবাইকে সম্মান করতে জানে। আর অপর থেকে মাহি, যে কিনা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। একটা দীর্ঘশ্বাস নিয়ে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালে নাস্তা করে চলে গেলাম কলেজে। আজ নাকি আকিব কলেজে আসবে না, তাই একা একা ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেছি। হঠাৎ থেকে রিমি একটা নীল কালারের ড্রেস পরেছে, চোখে হালকা কাজল আর মুখে হালকা মেকআপ। আমি তো অবাক চোখে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে আমার সামনে কোনো নীলপরি দাঁড়িয়ে আছে। আমি বিভৎস চোখে তাকিয়ে রইলাম রিমির দিকে। ওই কি দেখছো এমন করে? আমার সামনে এসেই রিমি এই কথা বলল। কই কিছু না তো, আসলে আজ না তোমায় খুব সুন্দর লাগছে। ধন্যবাদ, চলো ক্লাসে যাই। চলো। এই কথা বলে আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম, আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একজন ফিসফিস করে বলে, বাহ, বানর গলায় তো মুক্তোর মালা ভালোই বানাইছে। আমি কিছুই বললাম না। আসলে কথাটা সত্যিই তো, আমি হচ্ছে একটা খ্যাত, আর রিমি কতটা স্মার্ট এ কথা ভেবে হাঁটছিলাম। আর পিছন থেকে কে যেন ডাক দিল।
এই খ্যাত দ্বারা আওয়াজটা শুনে বুঝলাম এ আর কেউ না, এ হচ্ছে মাহি। কি রে খ্যাত, তোরে যতটা আবুল ভাবছিলাম তুই তো ততটাও আবুল না। তুই তো অনেক চালাক। তাই রিমি, তুই এই খ্যাতের সাথে কি করে এত ক্লোজ হলি? এই খ্যাত তোর উপর কি জাদু করলো রে? দেখ মাহি, প্রথমে তুই আরিফকে খ্যাত বলা বাদ দে, আর দ্বিতীয়ত আরিফ আমার উপর কোনো জাদুই করে নাই। আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। কি ফ্রেন্ডশিপ? তা ওই খ্যাতের সাথে? ওরে কেউ আমায় ধর। রিমি, তুই এই খ্যাতের সাথে থাকিস কি করে রে? এর জামা কাপড়ের এই অবস্থা দেখছোস? এর দেখলে আমার কেমন জানি বমি আসে, ওয়াক। ইনফ্যাক্ট আমার এখনই গা গুলাচ্ছে। আই মাহি, একদম চুপ। আরিফকে নিয়ে একটা বাজে কথাও বলবি না তুই। আর আরিফকে অপমান করা তোরা সবাই বন্ধ কর। ও তোদের খায়ও না, পরেও না। সো তোরা ওকে অপমান করবি না। আমি ডে 1 থেকে দেখছি তুই আরিফকে সহ্য করতে পারিস না। কেন রে, কেমন করেছে আরিফ? আসলে কি জানিস, এই ফকিন্নিরে দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। এ কিভাবে যে আমাদের কলেজে অ্যাডমিশন পেয়েছে সেটাই আমার অবাক লাগে। সমস্যা নাই, পাপাকে বলে একে কলেজ থেকে বাহির করার ব্যবস্থা করতেছি। ছি মাহি, ছি, তুই এতটা নিস? তোকে আমার বান্ধবী বলতেও ঘৃণা হয়। ছি ছি, তোদের থেকে আরিফ 1000 গুণ ভালো আছে। এতক্ষণ এদের সব কথা মাথা নিচু করে শুনতে লাগলাম। আসলে গরিবদের জীবনে সুখ বলতে কিছু নেই। গরিবদের কপালে অত্যাচার সহ্য করাই লেখা আছে। বড় লোকেরা গরিবদের মানুষ বলে গণ্য করে না, সবসময় পায়ের নিচেই রাখা হয় গরিবদের। সমাজের সর্বস্তরে গরিবদের তাচ্ছিল্য করাই হয়। এই ক্ষেত্রে শীঘ্রই কলেজ থেকে বাহির করার ব্যবস্থা করতেছি। ওয়েট অ্যান্ড সি। এই আরিফ, চলো তো। এই কথা বলে রিমি আমার হাত ধরে ক্লাসে নিয়ে গেল আর আমার পাশে বসে পড়ল। আর রিমি বলল, জানো মাথা পুরো হট হয়ে গেছে এই সব কথা শুনে। আমি বললাম, মাহের যা বলেছে সবই তো সত্যি। আসলেই তো, আমার দেখলে তো সবার বমি আসারই কথা, গরিব ঘরের সন্তান বলে কথা। আরিফ দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবা না। তুমি যদি নিজেকে সম্মান না দাও তাহলে সমাজও তোমায় সম্মান দিবে না। তাই আগে নিজেকে সম্মান দাও, আর নিজেকে একা ভাববা না কোনো দিন। আমি তোমার পাশে থাকবো সব সময়। ধন্যবাদ, সত্যি তুমি অনেক ভালো, আমি কখনো তোমায় ভুলবো না। ইটস ওকে, এখন ক্লাস করো, স্যার চলে এসেছে। তারপরে একে একে সব ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে আমি আর রিমি হাঁটতেছি। রিমি বলে উঠল, আচ্ছা আরিফ, তোমার কি জিএফ আছে? হঠাৎ এই প্রশ্ন করলা কেন? আহ, বলোই না। তোমার কি জিএফ আছে, বা কাউকে কি তুমি ভালোবাসো? গরিবের আবার ভালোবাসা? কেউ তো কথাই বলে না, আবার ভালোবাসা? তা হঠাৎ এরকম প্রশ্ন কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তোমার ফেসবুক আইডির নাম কি? কেন বলো তো? এমনি, কেন দিলে কি প্রবলেম? আচ্ছা যাও, লাগবে না। আর রাগ করো কেন? আচ্ছা নাও, বলতেছি। তারপর কি আর করার, দিলাম ফেসবুক আইডি। আচ্ছা, আইডি কেন চাইছো বলো তো? এমনি বাই, রাতে কথা হবে, এখন বাসায় যাও। ওকে, তুমি যাবা না? না, আমি একটু পরে যাব, আমার একটু কাজ আছে। ওকে বাই। এই কথা বলে আমি আর বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম এক শান্তির ঘুম। ঘুম থেকে উঠে একটু ফেসবুকে ঢুকলাম। ঢুকে আমার মাথায় বাস পড়লো, আল্লাহ গো, আমি আমার আইডি পুরা চেঞ্জ। মানে কি বুঝলেন না, তাই তো? মানে যখন আমি আমার আইডিতে ঢুকলাম তখন দেখলাম আমি ফেসবুকে যে মেয়েদের সাথে কথা বলতাম সবাই আমার ব্লক লিস্টে উড়াউড়ি করতেছে। আবার আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থেকে ইনের রিলেশনশিপ দেওয়া। কে করলো এই কাজ বুঝলামই না। চোরের উপর ডাকাতি করলো কে? হঠাৎ টুং করে একটা নোটিফিকেশন আসলো, দেখলাম একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসলো। কি, এত মেয়েদের সাথে ফ্লার্ট করেন কেন? কি আপনি? আর আমার আইডি হ্যাক করেছেন কেন? আমি কে সেটা বিষয় নয়, বিষয় হইল আজ থেকে আর কোনো মেয়ের সাথে যাতে ফ্লার্ট করতে না দেখি। আপনি কে? আর আমি আপনার কথা শুনবই বা কেন? আমি ভূত, তোর ঘাড় মটকিয়ে খাবো। আর তোরে একবার মানা করছি না কোনো মেয়ের সাথে কথা বলবি না, মানে বলবি না। রিমি, তুমি আমার আইডি হ্যাক করেছো? আমি কোনো রিমিটিমি না, আর এই রিমিকে আমিও চিনি না। দেখো, মিথ্যে বলার দরকার নেই। তোমার চুরি ধরা খাইছে, কারণ ওই কথাটা আমাকে রিমি বলে। রিমি ছাড়া অন্য কেউ এই কথা বলে না। তুমি বুঝলে কেমনে আমি সে রিমি? এই তো চান্দু, লাইনে আসো। ম্যাজিক ম্যাডাম, ম্যাজিক। তুমি আমার আইডি হ্যাক করেছো কেন সেটা বলো। এমনিই ভালো লাগছে। তোমার থেকে যদি তোমার আইডির পাসওয়ার্ড চাইতাম কখনো দিতা না, তাই এইটা করলাম। এখন বলো, তুমি এত মেয়ের সাথে টাঙ্কি মারো কেন? সিঙ্গেল তো তাই। আচ্ছা,
আমার আইডি হ্যাক করে কি লাভ আছে তোমার? অনেক লাভ আছে স্যার। আর আজ থেকে সব টাঙ্কি মারা বন্ধ। যদি আজকের পর থেকে কোনোদিনও মেয়েদের সাথে টাঙ্কি মারতে দেখি তাহলে ফেসবুক চালানোই বন্ধ করে দিব, বুঝছো? জি ম্যাম, বুঝতে পারছি। তা কি করতেছ? কিছুই না, তোমার সাথে কথা বলতেছি। তুমি কি করো? আমি বসে আছি, এখন খেলতে যাব। বাই। আচ্ছা বাই। আমি খেলতে চলে গেলাম আর ফিরলাম সন্ধ্যায়। নাস্তা করে পড়া শেষ করলাম। পড়া শেষ করে একটু টিভি দেখতে গেলাম। হঠাৎ একটা খবর চোখে পড়লো, ডেভিল কুইন নাকি বাংলাদেশ ইন্টেলিজেন্স ব্যুরোর সার্ভার হ্যাক করে ফেলেছে। আর এই সার্ভার ঠিক করার কাজ এখনো চলমান। আমি ভাবতে লাগলাম, কে এই ডেভিল কুইন? কি চায় সে? কেন সে এরকম করতেছে? মাথায় ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আরিফ বলছেন? গলা কণ্ঠ শুনে বুঝলাম এ আর কেউ না, এ হচ্ছে আমার লিডার, বাংলাদেশ সাইবার ডিফেন্সের প্রধান, আমার লিডার মোহাম্মদ রাকিবুল হাসান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন, আমি আরিফ। কেমন আছেন আপনি? ভালো আছি। তা বুঝেই যখন ফেলেছো, কথা না ঘুরিয়ে সোজা মূল কথায় আসা যাক। তুমি তো নিশ্চয়ই জানো ডেভিল কুইন আজ কি করলো। আর সে যদি এইভাবে করতে থাকে তাহলে আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে আজ যে কাজ করেছে, তারপরেও যদি তাকে দমানো না যায় তাহলে সে তার চ্যালেঞ্জ মানে 25 তারিখের মধ্যে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করে ফেলতে পারে। আর এটি আমাদের দেশের সিকিউরিটির প্রশ্ন। তাই এই ব্যাপারে তোমার কাছ থেকে সাহায্য চাইতেছে। না ভাই, দুঃখিত, আমি এই জগৎ থেকে চলে আসছি। দেখো, এটি দেশের সিকিউরিটির প্রশ্ন। ড্রাগ কুইন যদি তার চ্যালেঞ্জ পূরণ করতে সক্ষম হয় তাহলে অন্যান্য দেশের হ্যাকাররাও আমাদের দেশের উপর সাইবার আক্রমণ করতে পারে। ভাই, আমি একজন সাধারণ মানুষ, এটি আমার পরিচয়। এর বাইরে আমার কোনো পরিচয় নাই। আমি দুঃখিত ভাই, আমাকে মাফ করে দিবেন। আচ্ছা, সমস্যা নাই। অনেক আশা ছিল তুমি সাহায্য করবা। আচ্ছা, ইটস ওকে। আর তুমি সাধারণ না, অন্য কিছু। তুমি ভালো জানো। আচ্ছা ভাই, ভালো থেকো। আল্লাহ হাফেজ। ওকে ভাই। এই বলে কল কেটে দিলাম। আর ভাবতে লাগলাম, আবার কি ফিরে যাব ওই জগতে, যে জগৎ আমার সবকিছু কেড়ে নিয়েছিল? না, আর ফিরে যাব না ওই অন্ধকার জগতে। এইসব চিন্তা করতে করতেই রাতটা পার করলাম। সকালে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজের ক্যাম্পাসে একাই হাঁটতেছি, কেউ নাই। তাই কলেজের সামনে একটা পুকুর আছে, সে পুকুরের পাড়ে বসে পড়লাম। কিছুক্ষণ বসার পর দেখলাম একটি মেয়ে আমার পাশে বসলো। আমি সেদিকে নজর না দিয়ে আপন মনে বসেছিলাম। হঠাৎ একটি মেয়ে আমাকে বলল, হাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তা আপনি কোন ইয়ারে পড়েন? জি, আমি অনার্স প্রথম বর্ষে। আপনি? আমিও সেম। তা এখানে একা একা বসে আছেন যে, কেউ কি আসবে নাকি? কি আসবে আবার? কেউ তো নাই আমার। ও আচ্ছা, দেখেন আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, সো নো আপনি, অনলি তুমি। ওকে ফ্রেন্ডস। যখন আমি বলতে যাব ওকে, কে যেন আমার মাথার চুল ধরে এক হ্যাঁচকা টান দিল। টান সামলাতে না পেরে আমি নিচে পড়ে গেলাম। নিচে থেকে উঠে দেখলাম রিমি চোখ মুখ লাল করে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় এখনই আমাকে গিলে ফেলবে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা কে? আর এর সাথে কথা কিসের? আমি বললাম, সেম ইয়ারে আমরা, তাই ফ্রেন্ডশিপ করেছিলাম। কোনো দরকার নেই। এই মেয়ে, তুমি অন্য কারোর সাথে ফ্রেন্ডশিপ করো, যাও। এই, তোরে বলছি না কোনো মেয়ের সাথে কথা কইবি না? তাইলে কথা কইছস কোন সাহসে? আরে ওরে তো চিনি না, একসাথে বসেছিল আর বলল একই ইয়ারে পরে, তার ফ্রেন্ডশিপ করতেছিলাম। তুই কি কলেজে আসছস মায়াদের সাথে কথা বলতে? তোরা বলছি না কোনো মায়ের সাথে তুই কথা বলবি না? তাহলে বলছস কেন? দেখ, আমারে বেশি লাগাইস না, নাইলে তোর পারোটা বাঁচিয়ে ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা, প্রমিস আর কখনো মেয়েদের সাথে কথা বলবো না। এবার লাস্টবার মাফ করে দাও। ওকে, লাস্ট বার কিন্তু। চলো ক্লাসে যাই, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। চলো। তারপরে একে একে সব ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে আমরা হাঁটতেছিলাম নীরবে। নীরবতা ভেঙে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা রিমি, তুমি কি হ্যাকিং পারো নাকি? আর আমাদের একটা টিমও আছে। টিমের নাম লেডি স্পামিং অ্যান্ড হ্যাকার টিম, সংক্ষেপে LSH টিম। ও আচ্ছা আচ্ছা, ভালো। তা কে আছে তোমাদের টিমে? আমি, মাহি, নীলা, রুবিনা, আরও অনেকে। কেন বলো তো? না এমনি। আচ্ছা বাই, পরে কথা হবে। এই বলে আমি বাসায় চলে আসলাম। তারপর বাসায় এসে নাস্তা করে পড়তে বসলাম। পড়ার পর রাতের খাবার খেয়ে রিমির সাথে একটু কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ইউটিউব ওপেন করতেই ডার্ক কুইন লাইভে এসে একটা ভিডিও আপলোড করেছিল। ভিডিওটি ছিল এমন: হ্যালো বাংলাদেশবাসী, আমি আপনাদের সেই ডার্ক কুইন। আমি প্রমিস করেছিলাম 25 তারিখে
আমি বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করব। আর আমার ডিমান্ড শুধু একটাই ছিল, ডার্ক ডেভিল। কিন্তু কেউই তার সম্পর্কে কিছু বলতে পারেননি। আজ 25 তারিখ, তাই আমি আজ সবাইকে বলছি যে আমি ডার্ক কুইন আজই বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করব এবং পরবর্তীতে তার সকল ডেটা মুছে ফেলব। এই বলে ভিডিওটা শেষ করে দিল। আর একে সুযোগ দেওয়া যাবে না। এই ডার্ক কুইন তো শুধুমাত্র একজন। ডার্ক ডেভিল যদি ফিরে আসে তাহলে এইসব ডার্ক কুইনকে খুঁজেই পাওয়া যাবে না। আমি ফোন দিলাম বাংলাদেশ সাইবার ডিফেন্সের চিফ রাকিব ভাইকে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ডার্ক ডেভিল ইজ ব্যাক। ইয়েস, আমি তোমার থেকে এটাই আশা করছিলাম। নাও দ্য হোল ফিল্ড ইজ ইয়োর্স। তুমি যেভাবে করতে চাও করতে পারো, আমাদের ফুল সাপোর্ট আছে। ওকে ভাই, ধন্যবাদ। তারপর কলটা কেটে দিয়ে একটা ভিডিও আপলোড দিলাম ইউটিউবে। আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটি ডার্ক কুইনকে উদ্দেশ্য করে। আশা করি ডার্ক কুইন এখন আমার এই ভিডিওটি দেখছেন। নিজেকে খুব বড় মাপের হ্যাকার মনে করেন, তাই না ডার্ক ডেভিল? আপনি কি ভেবেছেন আপনি যেসব কর্মকাণ্ড করতেছেন সেগুলো থামানোর মতো বাংলাদেশে কেউ নেই? তাহলে এটা আপনার ভুল ধারণা। আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশে আপনাকে থামানোর মতো কেউ নেই, শুনে রাখুন, আপনি তো চ্যালেঞ্জ দিয়েছেন আজকে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করবেন। তাহলে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যদি সার্ভার হ্যাক করে নিজে আয়ত্তে আনেন তাহলে আমি আপনার আয়ত্ত থেকে সেই সার্ভার 10 মিনিটের মধ্যে ব্যাক আনবো। দেখি আপনি কত বাপের হ্যাকার। বেস্ট অফ লাক ফর টুমোরো। আল্লাহ হাফেজ। এ বলে ভিডিওটা শেষ করে দিলাম। কি মনে করে সে নিজেকে? সে বাংলাদেশের সিকিউরিটি সিস্টেমের সাথে খেলবে? এত বড় হ্যাকার সে? আসলে সে জানে না যে বাপেরও বাপ আছে, আর এই বাপ তার মতো হাজারটা হ্যাকারকে ট্রেন দেয়। দেখি কি করে এ ডার্ক কুইন। ডার্ক কুইনকে নিয়ে ভাবতেছিলাম, হঠাৎ দেখলাম রিমি ফোন দিল। হ্যালো আরিফ, আজ ইউটিউবে কি কোনো ভিডিও দেখছো কিছুক্ষণ আগে? কই, কিসের ভিডিও? আমি তো আজ সকালে ইউটিউবে যাই নাই। কেন, কি হয়েছে? আমি একটু না বোঝার ভান করলাম। হাই আল্লাহ, এই ছেলেরা নিয়ে কিভাবে চলবো আমি? পুরো দেশে তোলপাল শুরু হয়ে গেছে আর এই ছেলে কিছুই জানে না। দেখো, বলো কি হয়েছে? কিসের তোলপাড়? শোনো বলতেছি, কি একজন আজ সকালে একটি ভিডিও করে ডার্ক কুইনকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে ডার্ক কুইন যে সার্ভার হ্যাক করবে সেই ব্যক্তি মাত্র 10 মিনিটের মধ্যে ব্যাক আনবে। আর এই ভিডিওটাই সারা দেশে ভাইরাল হয়ে গেছে। তুমি নিউজে দেখো কি বলছে লোকেরা। ও ভালো কথা, কলেজে আসবাস? না, আর শরীরটা ভালো নেই, তাই আজ আসবো না। মিথ্যা বললাম। আজকে কলেজে গেলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে আমার দেশকে, যা আমি মোটেও চাইনি। মানে কি হয়েছে তোমার? আল্লাহ, তুমি কি একটু নিজের খেয়াল নিতে পারো না? আরে তেমন কিছু না, সামান্য একটু জ্বর লাগতেছে, আর বেশি কিছু না। কি এটা সামান্য? এই তুমি ওষুধ খাইছো? নাস্তা করছো সকালে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, করছি। তা আজ কলেজে যাবা না? না, আজ যাবো না কলেজে। সত্যি তুমি খাইছো? তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমার বাসায় আসবো। হায় হায়, বলে কি? রিমু যদি আমার বাসায় আসে তাহলে তো পুরো সত্যিটা জেনে যাবে, যা আমি একদমই চাই না। মনে মনে বলতেছিলাম। কি হইল, কথা বলো না কেন? বাসার অ্যাড্রেস দাও, আমি এক্ষুনি আসবো তোমার বাসায়। দেখো রিমি, আমি সত্যি সব ওষুধ খাইছি আর নিজের খেয়ালও নিব, প্রমিস। আমি তোমারে বাসার ঠিকানা দিতে বলছি। দেখো রিমি, আম্মু জানে আমি কলেজে কোনো মেয়েদের সাথে কথা বলি না। এখন যদি বাসায় আসো তাহলে আমার কি হবে ভাবতে পারছো? প্লিজ রাগ করো না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তোমাকে কল দিব, বুঝতে পারছো? ওকে ম্যাডাম, দিও। এখন যাও, তুমি খেয়ে নাও, বাই। বাই। এই বলে ফোনটা কেটে দিল রিমি। মেয়েটা আমার খুব কেয়ার করে, খুব ভালো একটা মেয়ে। এই কথা ভাবতেছিলাম, কল দিল রাকিব ভাই। হ্যালো আরিফ, ভিডিওটা কি তুমি আপলোড করছো আজ সকালে? ভাই, ডার্ক কুইনকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, দেখি কত বড় হ্যাকার সে। গুড, তোমার থেকে এটা আশা করতেছিলাম। আমার টিমও রেডি আছে ডার্ক কুইনকে প্রতিহত করার জন্য। ওকে ভাই, নজরদারি শুরু করুন, কারণ এই ভিডিওটা দেখার পর মনে হয় ডার্ক কুইন শান্তভাবে বসে থাকবে। আমরা মোটামুটি রেডি, তুমিও রেডি থাকো। বাই। ওকে ভাই, বাই। অনেকে ডার্ক কুইন এই ভিডিওটা দেখে তো পুরোই আগুন। কে এই লোক? কে আমাকে ওপেন চ্যালেঞ্জ জানায় আমার হ্যাক করা সার্ভার মাত্র 10 মিনিটে ব্যাক আনবে? এত আত্মবিশ্বাস! আমার জানা মতে বাংলাদেশে শুধু ডার্ক ডেভিলেরই
এত আত্মবিশ্বাস যে কিনা একাই প্রায় 10 থেকে 12টা দেশের সার্ভার একাই হ্যাক করে নিয়েছে। তাহলে এই লোকটা কি সেই ডার্ক ডেভিল যার সাথে এতদিন আমি দেখা করতে চেয়েছিলাম? তাহলে এতদিন আমি তো অনেক ক্ষতি করেছি, কেন আসেনি এতদিন? আল্লাহ, কে এই ব্যক্তি? না, আমাকে খুব সতর্কের সাথে কাজ করতে হবে। আজ সকালে আক্রমণ করব না, রাতে আক্রমণ করব, রাত 11টার পর। অন্যদিকে এখন বিকাল 3টা বাজে, এখনও তো ডার্ক কুইনের কোনো অ্যাক্টিভিটি দেখলাম না। না, আমার মনে হয় ডার্ক কুইন রাতে একটা অ্যাটাক করবে। আর সে মনে হয় আমার এই ভিডিওটা দেখে হালকা ভয় পেয়েছে। এসব ভাবতেছি, দেখলাম রিপি কল দিল। সকাল থেকে এই নিয়ে 6বার কল দিয়েছে। আমি রিসিভ করে বললাম, হ্যালো, কি করতেছো? বসে আছি, লাঞ্চ করছি, ওষুধ খাইছি। মিথ্যা বললাম, কারণ সকাল থেকে এই ল্যাপটপের সামনে বসে আছি। এখন যদি বলি ভাত প্লাস ওষুধ কোনোটাই খাই নাই, তাহলে আমাকে নির্ঘাত খুন করবে। সত্যি খাইছো তো, না আমার সাথে মিথ্যা বলতেছো? না না, সত্যি খাইছি, মিথ্যা বলবো কেন? গুড বয়। আর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। না, আমার সন্দেহ ঠিক, রাতের আগে এ ডার্ক কুইন অ্যাটাক করবে না। তাও রাত 11টা পর্যন্ত বসে রইলাম ল্যাপটপের সামনে। যখন রাত 11টা 20 তখন দেখলাম হঠাৎ ল্যাপটপে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার থেকে একটা রেড ওয়ার্নিং দিচ্ছে। মানে এই সার্ভারে অ্যাক্সেস নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার বুঝতে বাকি রইল না এটা নিশ্চয় ডার্ক কুইনের কাজ। আমি চুপচাপ বসে রইলাম, ডার্ক কুইনকে স্পেস নিতে দিলাম। ডার্ক কুইন অ্যাক্সেস নিয়েছে, তার একটা প্রমাণ রেখে দিলাম। অন্যদিকে কি হলো ঘটনা? আমাকে তো বলেছিল হ্যাক করতে দিবে না সার্ভার। আমি কিভাবে এত সহজে হ্যাক করে ফেললাম? নাকি এটা কোনো একটা প্ল্যান আমাকে ধরার জন্য? ডার্ক কুইন, কাল তুমি দুনিয়ার সামনে তামাশা দেখবে। একথা ভাবতে ভাবতে ডার্ক কুইনের হ্যাক করা সার্ভারে আমি রিপ্লাই অ্যাটাক দিলাম। অ্যাটাক চলাকালীন আমি কল দিলাম রাকিব ভাইকে। হ্যালো ভাই, সার্ভার হ্যাক করে ফেলেছে ডার্ক কুইন। কিন্তু এই কাজ কিভাবে করলে বুঝতেছি না। আমাদের হাই সিকিউরিটি বাইপাস করে কিভাবে হ্যাক করলো তাই বুঝতে পারতেছি না। আমাদের লোকেরা চেষ্টা করতেছে ব্যাক আনার। তুমিও একটু দেখো, কারণ এটা আমাদের সিকিউরিটির প্রশ্ন। ভাই, 10 মিনিটের মধ্যে সার্ভার ব্যাক চলে আসবে, আই প্রমিস ইউ। গুড জব। ওকে, চেষ্টা করো তুমি, আমরাও করি। ওকে ভাই বলে কলটা কেটে দিলাম। কথা বলা শেষ করে দেখতেছি অ্যাটাক সাকসেসফুল হয়েছে। তারপর আরেকটু কাজ করে সার্ভার আমার আয়ত্তে নিলাম। এখন আরেকটা কাজ বাকি, ডার্ক কুইনের লোকেশন ট্র্যাক করা। অন্যদিকে সার্ভারের এত ডেটা মুছে ফেলার সময় হঠাৎই সব কিছু উলটপালট হয়ে গেল। তার মানে কি এই সার্ভার ব্যাক নিয়ে গেছে? হাউ ইজ ইট পসিবল? কিভাবে আমার কাছ থেকে এই সার্ভার ব্যাক নিয়ে গেল? আমি টেরি পেলাম না। না, এ কোনো সাধারণ মানুষ না। কে এই ব্যক্তি যে ডার্ক কুইন থেকে 100 পা এগিয়ে? না, আমাকে এখনই সার্ভার থেকে বের হয়ে যেতে হবে, না হলে আমার লোকেশন ট্র্যাক করে ফেলবে। ইস, ও গড, আর মাত্র 5 সেকেন্ড থাকলে এর ডার্ক কুইনের লোকেশন ট্র্যাক হয়ে যেত। এই কুইন তো অনেক চালাক, নিজের লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য বেরিয়ে গেল। সমস্যা নাই, আজ বেঁচে গেলেও পরের বার আর বাঁচতে পারবে না। এই কথা ভাবতে ভাবতে আবার কল দিলাম রাকিব ভাইকে। হ্যালো ভাই, একটা খুশি খবর আছে। কি খবর? সার্ভার এখন আমার আয়ত্তে। ডার্ক কুইন সার্ভারের কোনো ক্ষতি করার আগে ব্যাক নিয়ে আসছি। হোয়াট, আর ইউ কিডিং মি? না ভাই, আই এম নট কিডিং, ইটস ট্রু। সার্ভার এখন আমার আয়ত্তে। খুব শীঘ্রই সার্ভার আপনাদের কন্ট্রোল করে দিচ্ছি। সাব্বাস আরিফ, সাব্বাস। আই এম প্রাউড অফ ইউ, ভেরি গুড জব। তোমার প্রাইস অ্যামাউন্ট তোমার অ্যাকাউন্টে চলে যাবে। না ভাই, দরকার নেই। আমি এই কাজ টাকার জন্য না, দেশের জন্য করেছি। আমার টাকার কোনো দরকার নেই। না, তুমি যা করেছো তার সামনে এই প্রাইস অ্যামাউন্ট কিছুই না। তোমার টাকা চলে যাবে ঠিক সময়ে। ভালো থাকিও, বাই। ওকে ভাই, এই বলে কলটা কেটে দিলাম। তারপর ইউটিউবে লাইভ একটা ভিডিও আপলোড করে দিলাম। আসসালামু আলাইকুম। ডার্ক কুইন চ্যালেঞ্জ দিয়েছিল যে সে আজ বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করে তার আয়ত্তে আনবে। আমিও তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম। মাত্র 10 মিনিটে আমিও সেই সার্ভার ব্যাক আনবো। দেখুন ডার্ক কুইন এখন যে সার্ভার হ্যাক করেছিল তার প্রমাণ। তারপর একটা ভিডিও দিলাম, আমিও প্রমিস করেছিলাম যে সার্ভার ব্যাক আনবই। এই বলে আরেকটা ভিডিও দিলাম। এই দেখুন, ডার্ক কুইনের আয়ত্ত থেকে আমাদের দেশের সার্ভার ব্যাক এনেছি মাত্র 10 মিনিটে।
ড্রাগ কুইন, একটা কথা মনে রাখবা, বাপেরও বাবাচ্ছে। তুমি এখন আমার সামনে ছোট, তোমাকে আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তুমি যদি আবার আমার দেশে কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আই উইল ব্যাক। একটা ডেভিল মার্কা হাসি দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। আশা করি এই ভিডিওটা ড্রাগ কুইন অবশ্যই দেখবে। মোবাইলে চার্জ না থাকায় মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে গেলাম। অপর থেকে রিমি রাত থেকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু সবসময় একটা কথা, নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। আল্লাহ, আরিফের কি কোনো কিছু হলো নাকি? কেন ও ফোন বন্ধ করে রেখেছে? না, ট্রাই করে যাই। সকালে ঘুম থেকে উঠে ফোন চার্জার থেকে খুলে ওপেন করতেই মনে হয় বাস পড়েছে আমার মাথায়। কাল রাত থেকে রিমি প্রায় 150+ কল আর 500+ SMS। না, আমার তো আর রেহাই নেই। তারপর আল্লাহর নাম করতে করতে দিলাম রিমিকে কল। বাহ, কল দেওয়ার সাথে সাথেই রিসিভ, মনে হয় ফোন নিয়ে বসেছিল। হ্যালো রিমি, ভয়ে ভয়ে বললাম। শালা কুত্তা বান্দর, ফালতু বেয়াদব। এই, তোর ফোন বন্ধ কেন ছিল রে? তুই আজ কলেজ যাই, তোর একদিন কি আমার একদিন। লে হালুয়া, আজ আমার অবস্থা টাইট হবে। তারপর নাস্তা করে কলেজে চলে গেলাম। গিয়ে দেখে রিমি আমাদের কলেজে এসে বসে আছে। হাই রিমি, ভয়ে ভয়ে বললাম। রিমি কিছু না বলে কলেজের পিছনে টানটা টানটা নিয়ে গেল। এখানে কেন নিয়ে আসছো? তারপর দিল ঠাস করে একটা থাপ্পড়। রিমির এই থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে পড়ে গেলাম। তারপর রিমি তুলে আরেকটা থাপ্পড় দিল। এবার আমার ডান এবং বাম গালে 5টা করে মোট 10টা আঙুলে ছাপ পড়ে গেল। এই কুত্তা, তোর খুব ভালো লাগে না আমায় কষ্ট দিতে, আমায় কাঁদাতে? তোর তো ভালো লাগেই আমায় কষ্ট দিতে। এতক্ষণ খেয়াল করি নেই। আসলে রিমির চোখ দুটো ফুলে গেছে, মুখ কেমন যেন হয়ে গেছে, মনে হয় কাল অনেক কেঁদেছে। কি হলো? কথা বল, চুপ করে আছিস কেন? আসলে রিমি সরি, আমার কাল ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই বন্ধ ছিল। আই এম সরি, আর হবে না এমন। আরো কতক্ষণ গালাগালি করলো সে। আচ্ছা, ভবিষ্যতে যেন এরকম না হয়, প্রমিস দাও। প্রমিস, আর হবে না। চল এখন ক্লাসে যাই, ক্লাসের টাইম হয়ে যাইতেছে। ওকে চলো। তারপরে একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে বাসায় আসার সময়। আরিফ, তুমি কি কিছু শুনেছো? না, কি শুনবো? আল্লাহ, এই ছেলে মনে হয় মঙ্গল গ্রহে থাকে। দেখো, কাহিনী না করে সোজা সপ্তাহভাবে বলো কি হয়েছে। ডেভিল কুইন তো বলেছিল যে সে নাকি বাংলাদেশে স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সার্ভার হ্যাক করবে, আর কেউই তাকে থামাতে পারবে না। জানি তো। তা হ্যাক করে ফেলেছে নাকি? আরে শোনো তো পুরো ঘটনা। সে হ্যাক করলেও কিছু না একজন সেই সার্ভার মাত্র 10 মিনিটে আবার ব্যাক নিয়ে এসেছে। আবার ডার্ক কুইনকে ওয়ার্নিংও দিয়েছে, সে যদি আর এরকম কাজ করে তাহলে তার নাকি খবর আছে। হায় হায়, কি বলো? ডার্ক কুইন নাকি বাংলাদেশে 1 নম্বর হ্যাকার, তার উপরে নাকি কেউ নাই? তাহলে কে এই ব্যক্তি যে মাত্র 10 মিনিটে সার্ভার ব্যাক নিয়ে আসছে? একটু মজা করেই বললাম। সেটাই তো কথা, আল্লাহ জানে এ আবার কে আসছে। আচ্ছা বাদ দাও এসব। চলো বাসায় যাই। না, এখন বাসায় যাব না, একটু মার্কেটে যাব। আর তুমি যাবে আমার সাথে? না না, আমি যাব না, বাসায় কাজ আছে। ও হ্যালো, আমি তোমার থেকে পারমিশন নিতেছি না, তোমাকে জানাইতেছি। আচ্ছা চলো, তোমার সাথে তর্ক করে আর পারবো না। তারপর আমার মার্কেটে গেলাম। তারপর রিমি আমার 3টা ব্যাটারি, একটা পাওয়ার ব্যাংক কিনে দেয়। শোনো, এইগুলা এই জন্যই তোমায় দিতেছি যাতে তোমার মোবাইলে সব সময় অন থাকে। এই দেখো, এসব লাগবে না, আমি কি করবো এগুলো দিয়ে? রিমি আমার কোনো কথা শুনলো না, সব কিনে আমার হাতে দিল। বলল, এই নাও, এগুলো আমার পক্ষ থেকে ছোট্ট গিফট। দেখো, আমি এসব দিয়ে কি করব বলো তো? এই কথা বলার সাথে সাথে রিমির চোখগুলো বড় বড় করে আমাদেরকে তাকিয়ে থাকে। আচ্ছা আচ্ছা দাও, এভাবে ভয় দেখাও কেন? এই তো গুড বয়, এই নাও, আর বাসায় যাও। পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু জিজ্ঞেস করলো, কি রে, এগুলো কে দিল তোরে? আম্মু এক ফ্রেন্ড দিয়েছে। আচ্ছা ভালো। তা বাবা দেখ, আমাদের সম্পত্তির তো কোনো কম নেই, তুই কেন এইভাবে চলাচল করিস? আম্মু দেখো, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি নর্মাল থাকতে ভালো লাগে। এই বলে রুমে চলে আসলাম। এসে একটু ফ্রেশ হয়ে রুমে ঢুকলাম। দেখলাম এক পাইয়া মেসেজ দিছে। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? হ্যালো, কে আপনি? জি, আমার নাম মায়েশা, আর আমি আপনাকে একটা কথা বলতে চাই। আচ্ছা বলুন, কি বলবেন? আমি তো বুঝতে পারছি এটা কার আইডি। আমি আপনাকে খুব লাইক করি, আই লাভ ইউ। ও মা, সত্যি? আই লাভ ইউ টু। এটা আকিবের ফেক আইডি, শালা আমার সাথে মজা করে, আমিও করলাম। এই বলে গোসল করতে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমে বিকেলে উঠলাম। উঠে আমি ফেসবুকে লগ ইন করতে আমার মাথা শেষ, কারণ
রিমি আমার আইডি ঢুকে ওই মেরে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। এবার আমার কি হবে আল্লাহ জানে। তারপর রিমি ওই মেয়ের সাথে বকাবকি করে ওর ব্লক দিয়ে দেয় আর আমাকে মেসেজ দেয়। এই লুচ্চা, তুই ওই মেয়েরে কি বলছিস এসব? তুই ওরে ভালোবাসিস তাই না? বুঝলাম অনেক রেগে আছে। আরে তুমি যেরকম ভাবছো ব্যাপারটা সেরকম না। ও, এখন তো এই কথা বলবি তাই না? তোর সত্যিটা তো আমি জেনে গেছি। ছি, কত বড় মিথ্যাবাদী রে তুই। দেখ রমি, আমি সত্যি করে বলছি, ওইটা কোনো মেয়ের আইডি না, ওইটা আমার বন্ধু আকিবের ফেক আইডি। ও শুধু আমার সাথে মজা করতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওইসবই বলবি লুচ্চা। মেয়ে দেখলেই শুধু পিছে পিছে ঘুরতে মন চাই। আর সত্যি বলছি ওইটা আকিবের আইডি, বিশ্বাস কর আমার কথা। আচ্ছা ওয়েট, আমি যতক্ষণ না মেসেজ দিব কোথাও যাবি না তুই। এই কথা বলে রিমি চলে গেল। আর আমি আকিবরে অনেক বকতেছি ওই শালার জন্য এত বড় একটা বাস খাইলাম। এই কথা ভাবতেছিলাম আর দেখি আমার মোবাইলে সিকিউরিটি অ্যালার্ট দিতেছে, মানে কেউ আমার ফোন হ্যাক করার ট্রাই করতেছে। আমি বুঝলাম এটা রিমির কাজ। আমি কোনো চালাকি যাতে না করি তাই সে হ্যাক করতে চায় আমার ফোন। তাই আমিও তাকে কিছু বললাম না, মোবাইলে সিকিউরিটি অফ করে দিলাম যাতে হ্যাক করতে পারে। কিছুক্ষণ পর রিমি মেসেজ দিল। এই, তুই এখন আকিবকে কল দিবি আর বলবি ওই আইডিটা কি ওর নাকি, আর কথা সব রেকর্ড করে রাখবি। আশা দিতেছি। পরে আকিবের কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। এই শালা তুই ফেক আইডি দিয়ে আমার মেসেজ দিছিস কেন? শালা যখন জানোসই আমার আইডি তাহলে আমারে বকলি কেন? পরে বলবো, এখন রাখি। এ বলে কল কেটে দিলাম। কল রেকর্ডটা রিমিকে পাঠিয়ে দিলাম। আচ্ছা সরি, আর বলবো না এইসব। ওই মায়া তোমারে প্রপোজ করছে, তা দেখেই ওর মাথার গরম হয়ে গেছিল। আচ্ছা বাদ দাও, কি করতেছো? এই তো বসে আছি, ভাবতেছিলাম খেলতে যাব, কিন্তু যা হয়ে গেল খেলা মুডটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে কথা বলো। তারপর রিমির সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা শেষ করে একটু পড়তে বসলাম। সামনে আবার এক্সাম, পড়ার চাপ একটু বেশি। ফেল করলে খবর আছে আমার। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে রিমির সাথে একটু কথা বলে ঘুমাতে চলে গেলাম। ঘুমিয়ে ঘুমিয়ে শুধু একটা কথাই ভাবতেছি, আমি মনে হয় এই রিমিকে ভালোবাসতে শুরু করেছি। তার শাসন পাগলামি সবই আমার ভালো লাগে, কিন্তু সে আমাকে ভালোবাসে না। একজন প্রকৃত বন্ধু যা করণীয় তাই করে। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। কলেজের ক্যাম্পাসে মোবাইল চালাতে চালাতে হাঁটতেছি। হঠাৎ কার সাথে যখন ধাক্কা খেলো, উঠে দেখি এ আর কেউ না, মাহি। এই ছোট লোকের বাচ্চা, ধাক্কা দিল কেন আমাকে? সরি, আমি খেয়াল করি নেই। আমি ফোনের দিকে তাকে হাঁটতেছিলাম। আই এম সরি। ফকিন্নি, ভিখারির ঘরে ভিখারি, তোর জন্য আমার এই ড্রেসটা নোংরা হয়ে গেছে। ফকিন্নির বাচ্চা, তোর বাপের 1 বছর রিক্সা চালালেও তো এই ড্রেস কিনতে পারবি না। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল আমার গালে। ফকিন্নির বাচ্চা, যা এবার, মাফ করে দিলাম তোরে। মাথাটা পুরো হট হয়ে গেল এইসব কথা শুনে। তাই আমিও ঘুরিয়ে দিলাম 1 থাপ্পড়। আমার থাপ্পড় খেয়ে 3 থেকে 4 হাত দূরে ছিটকে গিয়ে পড়লো মাহি। তারপরে মাহিকে বললাম, শোন, যা করার আমি করছি, আমাকে গালাগালি কর, আমি কিছু বলবো না, কিন্তু আমার মা বাবাকে কিছু বলে তোর খবর আছে। ওই, তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস! শোন ফকিন্নি, তুই কি ভুল করেছিস তা তুই জানিস না। এখন তোকে এর চূড়ান্ত পরিণাম ভোগ করতে হবে। তোর কি হবে তা আমিও জানি না। আমার পাপা তোকে মেরে বালি চাপা দিয়ে দিবে। যা, তোর বাবা আমার কি করবে তা আমার জানা আছে। সো এইসব আমার সামনে বলে লাভ নেই। তারপর মাহি রেগে হনহনিয়ে চলে গেল। পুরো কলেজের সবাই আমাদেরকে চেয়েছিল এতক্ষণ। আসলে মাহির উপর কথা বলার কারো সাহস নেই কলেজে। তারপর আমিও ক্লাসে এসে বসে পড়লাম। ক্লাসে বসে আছি, হঠাৎ আকিব এসে বলল, এই তোর কি আজ সকালে কোনো ঝামেলা হয়েছে মায়ের সাথে? কেন বলতো? আর তুই তো নানুর বাসা থেকে কবে আসছস? শালা যা বলতেছি ওইটার উত্তর দে। তোর সাথে কি মায়ের কোনো ভেজাল হয়েছে? সকালে ভেজাল হয়েছে কেন বলতো? না, আমি আসার সময় দেখছি মাই কাকে যেন ফোন দিয়ে বলতেছে আজকেই যেন শেষ দিন হয় ওই ফকিন্নির। আর আমার জানা মতে মাই তোকেই ফকিন্নি বলে, তাই জিজ্ঞাসা করলাম। আরে বাদ দে তো, ওইসব মাহি ফাইরে অনেক দেখা আছে। কি করবে আমার? সে কিছুই করতে পারবে না। চিল ব্রো, চিল। অপরদিকে আমার গায়ে হাত তোলা, এই মাহির গায়ে হাত তোলা, আজ এই ফকিন্নিকে আমি মেরেই ফেলবো। এই নীলা, আমার কিছু আইডিয়া দে, কি করব আমি? আমার মাথায় আগুন জ্বলছে। মাহি, তুই তোর আব্বুকে ফোন করে সব বলে দে।
তোর আব্বুই বুঝে নে এই ব্যাপারটা। ঠিক বলছস। আচ্ছা পাপাকে কল দিতেছি, দাঁড়া। হ্যালো পাপা, তুমি কোথায়? কেন মামনি, আমি তো বাসাই। কিছু কি হয়েছে? পাপা জানো, আজ কলেজের একটা ছেলে আমার গায়ে হাত তুলেছে। কি মামনি, কে সেই ছেলে? কার এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তুলে? পাপা, তুমি বলেছিলাম না আমাদের কলেজে একটা খ্যাত আছে, সেই খ্যাতটা আজ আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছে। মামনি তুমি ওয়েট করো, তোমার পাপা আসতেছে। ওকে পাপা। ওই নীলা, ওই ফকিনিটা আজ সবার সামনে আমার গায়ে হাত তুলেছে না? এখন তুই দেখবি পুরো কলেজের সামনে ওর কি হাল করি আমি। অন্যদিকে আমি ক্লাসে বসে আছি আর আকিব আমায় বকাঝকা করতেছে। আরিফ দেখ আন্না, আমি এক্ষুনি আঙ্কেলকে কল করে সব কথা বলে দিতেছি। এ আকিব শোন, এই কাজ একদম করবি না। আরে আমার কিচ্ছু হবে না, আমরা কথা বলতেছিলাম, হঠাৎ দেখলাম কিছু লোক ক্লাসে ঢুকে বলল, এই তোদের মধ্যে আরিফ কে রে? আমি বললাম, জি আমি আরিফ, কি বলবেন বলুন। তোরে বলবো না, দেখবি চল আমাদের সাথে। কিন্তু আপনারা কারা? রেজা সাহেবের লোক। ভাই তোরে ডাক পাঠিয়েছিল, চল আমাদের সাথে। নাম শুনে বুঝলাম মায়ের আব্বুই আমাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা চলুন, এ বলে ওদের সাথে গেলাম। গিয়ে দেখলাম মাহির আব্বু, মাহি আরো কয়েকজন লোক আছে। তারপর মাহি বলে ওঠে, কিরে ফকিনি, আমার গায়ে হাত তুলছিল না? এখন দেখ আমার পাপা কি করে তোর সাথে। পাপা, এই ছেলেটা আমার গায়ে হাত তুলেছে। কিরে, তোর খুব পাখনা গুজিয়েছে না? এখনই তোর সব পাখনা গুজিয়ে দেব। ওই হকি স্টিকটা দে তো। যখন মাহির আব্বু আমাকে মারতে আসছিল, হঠাৎই কলেজ গেট দিয়ে কতগুলো গাড়ি প্রবেশ করতেছিল। আমি তাকিয়ে দেখি গাড়িগুলো খুব আমার চেনা। তাহলে কি আমি যা ধারণা করছি তাই ঠিক? গাড়িগুলো হঠাৎ থেমে গেল এবং একজন নেমে আসলো। যে নেমে আসলো তাকে দেখে আমি শিহরিত। আর সে আর কেউ না, সে ব্যক্তি হচ্ছে আমার আব্বু। আব্বু মাহির আব্বুর সামনে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছেন রেজা সাহেব? আর এইসব কি, এই ছেলেটাকে এইভাবে মারছেন কেন? আরে তেমন কিছু না, ওই ফকিরনির বাচ্চাটা আমার মেয়ের গায়ে হাত তুলেছে পুরা কলেজের সামনে, তাই একে এখন মেরে হাত পা সব ভেঙে দিব। ওহো আচ্ছা আচ্ছা, তা আপনি কি এই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন? তখন মাহি বলল, এই ফকিনির ব্যাকগ্রাউন্ড আর কি জানবো, এটা একটা রিক্সাওয়ালার ছেলে। এইটার লেভেল হয় না আমাদের সাথে পড়ার। ওহো আচ্ছা আচ্ছা, তা রেজা সাহেব এ নিশ্চয়ই আপনার মেয়ে? জি স্যার, এ আমার একমাত্র মেয়ে মাহি। ওহো আচ্ছা, তা মাহি তুমি তো ওর সম্পর্কে এত কিছু বললা, তুমি কি ওর লেভেলের? স্যার আপনি কি যে বলছেন কিছুই তো বুঝতে পারতেছি না। এক্ষুনি ক্লিয়ার করে দিতেছি, এইখানে এই ক্ষেত মার্কা ছেলেটা আর কেউ না, কেবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান ও সিও। মানে এই ক্ষেত মার্কা ছেলে যাকে সবাই ফকনি বলে ডাকে, সে আমার ছেলে রফিক চৌধুরী একমাত্র ছেলে আরিয়ান চৌধুরী, যাকে আপনারা ক্ষেত বস্তির ছেলে বলে ডাকছেন। পুরো চৌধুরী এম্পায়ারের মালিক এই আরিয়ান চৌধুরী। ওহো মাহি, তুমি তো বলছিল আরিয়ানের এত লেভেলের নাই এখানে পড়ার। সত্যি কথা কি জানো, তুমি আরিয়ানের লেভেলের না। আর এইখানে এই কলেজে 80% ডোনেশন আমি দিই। আব্বু হয়েছে, এবার থামো আর বাদ দাও এসব কথা। আমার তো কিচ্ছু হয় নাই দেখো, তাই এত টেনশন করিও না। দাঁড়াতে দাঁড়াতে আমি বললাম, না কেন থামবো আমি? দাঁড়া, আমি এদের সাথে কথা বলছি, তুই একদম চুপ করে থাকবি। এদের উচিত শিক্ষা না দিলে এরা শুধরাবে না। স্যার আমরা সত্যিই জানতাম না যে এ আপনার ছেলে, আমাদের মাফ করে দিয়েন স্যার। মায়ের আব্বু এসব বলে আব্বুর কাছে মাপ চাচ্ছিল। রেজা সাহেব শুনুন, আমার ছেলে আরিয়ান সবসময় নর্মালভাবে চলাচল করতে পছন্দ করে, তাই তো দেখুন ওর গায়ে সব নর্মাল কাপড়। যেখানে আমার ছেলে কোনো সম্মান নেই সেখানে আমার ছেলে পড়বে না। আমি আরিয়ানকে অন্য কোথাও অ্যাডমিশন করাবো। আর এই কলেজে ফান্ডিংটাও আমি বন্ধ করে দিব, কারণ যেখানে মেয়েদের থেকে কাপড়কে প্রাধান্য দেওয়া হয় সেসব জায়গায় আমি আমার টাকা ব্যয় করি না। স্যার 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 এত বড় সিদ্ধান্ত রাগের মাথায় নিয়েন না স্যার, প্লিজ স্যার। আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ স্যার প্লিজ। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আরিফের সাথে কেউ কোনো রকম বাজে ব্যবহার করবে না, প্লিজ স্যার। লাস্ট সুযোগটা দিন স্যার, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, দিলাম শেষ সুযোগ, কিন্তু এইবার যদি আপনি আমায় নিরাশ করেন আপনার কি অবস্থা হবে সেটা কল্পনাও করতে পারবেন না রেজা সাহেব। আর আপনি এদের নিয়ে এসছেন আমার ছেলেকে মারতে, আর আমার লোকদের যদি আমি একটা ইশারা দেই তারা আপনার এইসব লোকদের কি অবস্থা করবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এইবারের মতো মাফ করলাম আপনাকে। ধন্যবাদ স্যার, আর এই রকম ভুল দ্বিতীয়বার হবে না। ওকে। এই বলে আব্বু চলে গেল।
আর এতক্ষণ পুরো কলেজের সবাই, স্যার ম্যাডাম সব স্টুডেন্টরা এক নজর তাকিয়েছিল আমার দিকে। তারপর সব ভেজাল শেষ করে ক্লাসে চলে আসলাম। আর একটা কথাই শুধু ভাবতেছিলাম, আব্বু হঠাৎ কলেজে আসলো, কোনো দরকার নাকি কেউ আব্বুকে জানিয়েছে? সব প্রশ্ন মাত্রায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় কয়েকজন ক্লাসমেট আমাদেরকে এসে বলল, আরিফ, উই আর এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগিভ ইস। আরে আরে, তোমরা আমার কাছে মাপ চাচ্ছ কেন? আমি কিছু মনে করিনি, বাদ দেবো এসব কথা। ওকে, লেটস ফ্রেন্ডস। ওকে। হায় রে, যারা আমার সাথে কথা বলতো না, আমি খেয়াচ্ছিলাম, আজ তারাই আমার আসল পরিচয় পেয়ে বন্ধুত্ব করে আসে। হায় রে দুনিয়া, সবই টাকার খেলা, আমি মনে মনে বললাম। তারপর সব ক্লাস শেষ করে বাসায় আসতেছিলাম, সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সবই টাকার খেলা। তারপর বাসায় এসে সোজা আব্বুর কাছে চলে গেলাম। আব্বু, তুমি আজ কলেজে গেলে কেন? কেন গেছি বলেই তো আসল দৃশ্য নিজের চোখে দেখতে পেরেছি। আমার ছেলেকে কেউ মারবে আর তা আমি সহ্য করব? আব্বু, কে তোমার ফোন দিয়েছিল? কেউ না, আর তোর সাথে আমার কিছু কথা আছে। সব কথা পরে, আগে বলো কে কল দিয়েছিল তোমায়? তুমি সত্যিটা বলবে না আমি আমার নিয়মে বের করতাম? আচ্ছা যা, আকিব কল দিয়ে বলেছিল আমায়, আর কল দিয়েছে, একদম ভালো কাজ করেছে। না হলে তো আমি জানতেই পারতাম না আজ আমার ছেলেকে মারতে এসেছিল। আমার সন্দেহটাই ঠিক ছিল। আকিবই আব্বুকে কল দিয়েছিল আর সবটা বলেছে। আর আব্বু কলেজে গেল, এই জন্যই তো আব্বু আসার পরে শালার কোথাও দেখতে পেলাম না। এই শোন আরিয়ান, তোকে খুব শীঘ্রই অফিসে জয়েন করতে হবে, আর এটাই আমার লাস্ট ডিসিশন। কিন্তু আব্বু, আমার তো পড়া কমপ্লিট হয় না এখনো। যাই হোক, তোকে অফিসে জয়েন করতে হবেই, আর তোকে কাল থেকে সুন্দরভাবে চলতে হবে। মানে এইসব আর নর্মালভাবে আর চলা যাবে না। ওকে আব্বু। এই বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নেই, দেখলাম যে রিমির মেসেজ, তাই কল দিলাম। হ্যালো রিমি, কেমন আছো? আমি কেমন আছি সেটা আপনার না জানলেও চলবে। আপনি আমায় আর কখনো মেসেজ বা কল দিবেন না। এই, তুমি কি বলতেছো এসব? জি, আমি যা বলতেছি তা সব ঠিকই বললাম। যে আমার সাথে মিথ্যা কথা বলে তার সাথে আমি কখনো কথা বলি না। কি মিথ্যে বললাম আমি? একটু বলবে আমায়? কি মিথ্যা বলেছেন জানেন না আপনি? না, জানি না, বলো আমায়। তারপর যা বললো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আচ্ছা বলতেছি, কেন আমার আপনি এত বড় নাটক করছিলেন? আজ কলেজে কি কি হয়েছে তা আমি সব নিজের চোখে দেখেছি। আপনি এত বড় অভিনয়টা আমার সাথে না করলেও পারতেন। মানে হলো এই যে আজ কলেজে মাহির আব্বুর সাথে আপনার কি কি হয়েছে সেটা সবটা আমি নিজের চোখে দেখেছি। কেন এত বড় নাটক করেছিলেন আমার সাথে? দেখো, তুমি যেটা ভাবছো সেটা না। আসলে আমি সবসময় নর্মাল থাকতে পছন্দ করি। ছোট থেকেই আমি এভাবে চলাচল করি, কারণ আমার কাছে দুনিয়ার কেউ বড় লোক বা ছোট লোক না, সবাই মানুষ। কিন্তু আমায় তো বলতে পারতেন একবার। তোমায় আমি বলতাম ঠিক সময় আসলে, কিন্তু কি আর বলবো, আসলে আমি বুঝতে পারছিলাম না। আমার জন্য যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দিও। না, তোমায় এভাবে মাফ করা যাবে না। আমি যা বলবো তাই শুনতে হবে, তাইলেই মাফ করব তোমায়। ওকে, কি করতে হবে আমায় বলো, আমি সব করব। তুমি রাগ করে থাকো না প্লিজ। ওকে, আজ বিকেল 5টায় নদীর পাড়ে সামনে আসবা, ঠিক বিকেল 5টা। কি পারবা তো? কিন্তু আমার আজকে ম্যাচ আছে, ক্রিকেট ম্যাচ। না হলে কালকে আসি। যা, তোর আর আশাই লাগবে না, থাক তুই তোর ক্রিকেট নিয়ে। না, ওকে এভাবে রাগানো ঠিক হবে না। তাই আবার কল দিলাম, একবার রিং হতে রিসিভ করলো, মানে ফোনের কাছে বসেছিল। হ্যালো রিমি, এত রাগ করো কেন? আচ্ছা যাও, আসবো। না, আশা লাগবে না, তুই তোর ম্যাচ নিয়ে থাক। এখন রেগে আছো মনে হয়। সত্যি আসবো, তাও ঠিক বিকাল 5টায়। ওকে, যাতে দেরি না হয় সেদিকে খেয়াল রাখবা। ওকে। তারপর আর কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম এক শান্তির ঘুম। পাপা, কে ওই রফিক চৌধুরী? পুরো শহর তোমার নামে কাঁপে, তাহলে কেন তুমি ওই রফিক চৌধুরীকে স্যার স্যার বলে ডাকলা? দেখ রে মা, এই শহর আমার নামে কাঁপে ঠিক আছে, কিন্তু পুরো দেশ ওনার নামে কাঁপে, কারণ রফিক চৌধুরী বাংলাদেশের টপ বিজনেসম্যান। আর এটাও সত্যি যে উনি আমাদের কলেজে 80% ডোনেশন দেয়। উনি আমার মতো হাজারটা নেতাকে পকেটে রাখি। পাপা, তাহলে কি তুমি কিছুই করতে পারবে না? ওই আরিফ সবার সামনে আমাকে যে থাপ্পড় মারলো তার কি? পুরো কলেজের সামনে আমার যে প্রেস্টিজ ডাউন হয়েছে তার কি? তুমি কি এমনি ছেড়ে দিবে ওই আরিফকে? দেখি রে মা, কি করা যায়। এখন যদি কিছু করি তাহলে রফিক চৌধুরী আমাদের চানে মেরে ফেলবে। তবুও দেখি আমি কি করা যায়। অন্যদিকে আমি ঘুমিয়েছিলাম, কে যেন কল দিয়ে আমার ঘুমের ব্যাঘাত ঘটালো। আমিও না দেখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? ভূত, তোর ঘাড় মটকামো।
এই কথা শুনে সাথে সাথে লাফ দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম এটা রিমির কল। রিমি? হ্যাঁ রিমি, তুই কোথায়? নিশ্চয়ই ঘুমাইতেছস, তাই না? আরে না না, আমি তো বাইরে, এই তো 5 মিনিটের মধ্যে আসতেছি। মোট কথা 5টার মধ্যে তুমি নদীর পাড়ে আসবা। কিভাবে আসবা সেটা তোমার ব্যাপার, আমি ওয়েট করতেছি। ওকে। তারপর কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একদম সিম্পল ড্রেস পরে তাড়াতাড়ি নদীর পাড়ে গেলাম। কাছে যেতে দেখলাম রিমি সুন্দর একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যেতে সে বলে উঠল, কয়টা বাজে? এই রে, তাড়াতাড়ি করতে গিয়ে তো ঘুরে আনতে মনে নাই। আমার ঘুরে আনতে মনে নাই, কয়টা বাজে? 5টা 1। তোমারে বলছিলাম 5টায় আসার জন্য, কিন্তু তুমি আসছো 5টা 1-এ, মানে 1 মিনিট লেট। সো তোমাকে শাস্তি পেতে হবে। ওকে, কি শাস্তি বলো? পরে বলবো, আগে আসো, একটু ঘুরবো। তারপর আমরা অনেকক্ষণ পর্যন্ত সময় কাটালাম, অনেকক্ষণ কথা বললাম। রিমির সাথে সময় কাটালে সময় কিভাবে শেষ হয়ে যায় বুঝতে পারি না। কিভাবে যে বলবো আমি রিমিকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু ও মনে হয় আমাকে শুধু বন্ধু ভাবে, এর বেশি কিছু না। এই কথা ভাবতে ভাবতে হাঁটছিলাম, হঠাৎ দেখে একটা ফুচকাওয়ালার দোকান। এই আরিফ, ফুচকার দোকানে যাই, কতদিন হলো ফুচকা খাই না, প্লিজ প্লিজ। ওকে ওকে চলো। তারপর রিমি আমাকে টেনে নিয়ে ফুচকা দোকানে বসালো, তারপর নিজে অর্ডার দিল। জানো আরিফ, আমার না ফুচকা খুব ভালো লাগে। ফুচকা, চকলেট, এগুলো আমার ফেভারিট। আমার তোমার ফুচকা ভালো লাগে না, আমি খাবো না। না, খাইতে তো তোমাকে হবেই, না হলে আমি জোর করে খাওয়াবো তোমায়। আচ্ছা আচ্ছা, খাবো নি। কিছুক্ষণ পরেই ফুচকা দিয়ে গেল আমাদের। তারপর ফুচকা খেয়ে তার বিলটা দিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমি রিমিকে বলে উঠলাম, জানো আমি কখনো এই দিনগুলোর কথা ভুলবো না। এই দিনগুলো সবসময় আমার স্মৃতি হয়ে থাকবে। ঠিক বলছো, এই দিনগুলো জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। রিমি, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ খারাপ ভেবো না। না না, বলো, কি বলবা? আমি তোমাকে অনেকদিন থেকে বলার ট্রাই করতেছি, কিন্তু ভয় বলতে পারি না। আরে বাবারে, বলো তো কি হয়েছে, কি বলবা বলো। রিমি, আমি যখনই বাকি কথা বলতে যাবো তখন রিমি বলল, আরিফ, ওইটা তোমার ফ্রেন্ড আকিব না, গাছের পাশে যে দাঁড়িয়ে আছে? আর সত্যি তো ওইটা আকিব, বাট ওর পাশে মেয়েটা কে তা তো চিনি না। আরে গাধা, ওইটা ওর জিএফ হবে, দেখছো না হাত ধরে কিভাবে দাঁড়িয়ে আছে। ওয়েট, একটা কল দিয়ে দাঁড়াও। শালা তলে তলে এত দূর গেল, আমাকে জানালো না। তারপর দিলাম আকিবকে কল। হ্যালো আকিব, কই রে তুই? আমি তো একটু কাজে রংপুর গিয়েছি, কাল চলে আসবো। ও আচ্ছা, তাই না? তা বন্ধু, রংপুরটা তোর শিউলি গাছের নিচে? মানে কি বলছিস তুই? আমি রংপুর শিউলি গাছের নিচে যামু কেন? ও তা বন্ধু, একটু ডানে ঘুরো তো। কেন? এই শালা, তোর ডানে ঘুরতে বসছি, তুই ঘোর। তারপর আকিব ডানে ঘুরতেই এমন একটা শখ খেলো, মনে হয় 440 ভোল্টের শখ খাইছে। তারপর আমি কাছে গিয়ে বললাম, এটা তোমার রংপুর মামা? তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম একটা নিউজ চলতেছে, তাও ব্রেকিং নিউজ, তাই একটু উৎসাহ নিয়ে দেখতেছিলাম। হঠাৎই দেখলাম রাকিব ভাই নিউজে ব্রিফিং দিতেছে, তাই একটু উৎসাহ নিয়ে শুনতে লাগলাম। আজকের এই প্রেস কনফারেন্সটি হচ্ছে ডার্ক কুইন এর চ্যালেঞ্জ নিয়ে। তিনি বাংলাদেশের সকল সাইবার পুলিশ ও হ্যাকারকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে সে বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করবে, এবং তিনি এই কাজে সফল হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে না। তিনি যে সার্ভার হ্যাক করেছে সেই সার্ভার মাত্র 10 মিনিটে ডার্ক কুইন থেকে ছিনিয়ে নিয়ে এনেছে বাংলাদেশের এক তরুণ ছেলে, যেখানে বাংলাদেশের সকল সিস্টেম টেরও পায় নাই যে সার্ভার হ্যাক হয়ে গেছে। সেখানে এই তরুণ ছেলেটি মাত্র 10 মিনিটে ডার্ক কুইন থেকে এই সার্ভার কেড়ে এনেছে। তখন একজন সাংবাদিক প্রশ্ন করলো, স্যার, কে সেই লোক? না, উনি ওনার পরিচয় গোপন রাখতে বলেছে, তাই আমি ওনার পরিচয় দিতে পারছি না এই মুহূর্তে। কিন্তু আমি একটা কথা বলবো পুরো বাংলাদেশের জনগণকে, যতদিন এই তরুণ ছেলেটা এই দেশে রয়েছে ততদিন বাংলাদেশকে সাইবার দিক থেকে কেউই হামলা করতে দিতে পারবে না। আর তাকে এই অদম্য কাজের জন্য বাংলাদেশ সরকার 25 লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপর আমি টিভি অফ করে রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে পড়তেছিলাম, হঠাৎই দেখি রাকিব ভাই কল দিতেছে। তাই আমি কলটি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আজকের প্রেস কনফারেন্সটি দেখেছ। জি ভাই, তা তো দেখলাম। গুড। তোমার প্রাইস মানি তোমার ব্যাংকে চলে যাবে। তোমাকে যে কারণে কল দিছিলাম, শোনো মন দিয়ে আমার কথা। ডার্ক কুইনের লোকেশন আমরা ট্র্যাক করে ফেলেছি, আর ওর লোকেশন তোমার কলেজের এরিয়ার আশেপাশে। কি বলেন ভাই? আমি তোর লোকেশন দেখলাম না।
কারণ তুমি সার্ভার আমাদের হাতে তুলে দেওয়ার পর সে আরেকবার ওই সার্ভার হ্যাক করতে চেয়েছে, কিন্তু তোমার হাই সিকিউরিটির জন্য যে সফল হতে পারেনি, আর আমরা ওর লোকেশন ট্র্যাক করে ফেলেছি। ও আচ্ছা, বুঝলাম। তা ভাই, তাহলে আপনি কথাটি প্রেস কনফারেন্সে বলেন নাই কেন? বলি নেই, তারও কারণ আছে। যদি আমি এখন বলতাম তাহলে সে সতর্ক হয়ে যেত, তাই আমি বলি নাই এই কথা। ও আচ্ছা, ওকে আমি দেখি। কে এই ড্রাগ কুইন যে আমাদের কলেজের পাশেই থাকে? কলেজের পাশে থাকে মানে আমাদের কলেজেও পড়তে পারে। হতে পারে। ওকে ভাই, তাহলে আজ থেকে আমি ড্রাগ কুইনের খোঁজে নামবো। গুড। এবারে কলটা কেটে দিলাম। পরে একটা কথা ভাবতেছিলাম, কে এই ড্রাগ কুইন, কি তার পরিচয়, আর আমাদের কলেজের পাশে মানে আমাদের কলেজেও পড়তে পারে। কি করব কিছু বুঝতেছি না। তারপর রিমি কল দিল, তাই সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো রিমি। কার সাথে কথা বলতেছিলে এতক্ষণ? আমার এক বড় ভাইয়ের সাথে। কেন? না, এমনি। কি করতেছ? এই তো পড়তেছিলাম। তুমি? বসে আছি, ভালো লাগতেছে না। আচ্ছা আরিফ, তোমার তো এত টাকা পয়সা, তুমি এভাবে চলো কেন? দেখো, টাকা পয়সা থাকলে যে বিলাসিতা করতে হবে তার কোনো মানে নেই। আর আমার নর্মালভাবে চলতে ভালো লাগে। না, তুমি কাল কলেজে ভালো কাপড় পরে আসবা। দেখি, কিন্তু শিওর না। আমার এই লাইফ স্টাইলটাই ভালো লাগে। দেখো, তুমি যদি কাল ভালো কাপড় না পরে আসো তাহলে তোমার কি হবে তুমি নিজেও ভাবতে পারবে না। বাই। এই বলে হুট করে কলটা কেটে দিল রিমি। মেয়েটার যে কি হয় মাঝে মাঝে কেউ যায় না, কিন্তু রিমি আমার অনেক কেয়ার করে। ওর প্রতি এটা ভালো লাগা নাকি ভালোবাসা কিছুই বুঝতেছি না, কিন্তু ওই না দেখলে আমার একদমই ভালো লাগে না। কিভাবে যে ওরে মনের কথা বলি, ও কি রাজি হবে নাকি শুধু একজন ভালো বন্ধু ভাবে এসব কাজ করতেছে কিছুই বুঝতেছি না। না, আজ আর পড়া হবে না, তাই একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ ফেসবুক চালানোর পর দেখলাম একটা মেয়ে রিকোয়েস্ট দিল। অ্যাকসেপ্ট করে একটু কথা বললাম, পরিচিত হয়ে নিলাম। রাতে রিমির সাথে কথা হয় নাই। ও, আপনাদের তো মেয়েটার নামই বলা হলো না। মেয়েটার নাম মিথিলা। ওই মেয়েটার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে রেডি হয়ে নিলাম। আজ ভালো পোশাক পরে যাওয়া লাগবে, নাহলে রিমি আমার কী যে করবে আল্লাহ জানে। তাই ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট আর একটা সানগ্লাস আর চুল স্প্যাক করে দাঁড় করে নিলাম, শু পরে নিলাম। তারপর আয়নার সামনে দাঁড়াতেই আমি নিজেকে চিনতে পারছি না আমি কে। তারপর আমি নিচে গেলাম নাস্তা করতে। টেবিলে বসে আছি, এমন সময় আম্মু বলে উঠলো, আজ আমার ছেলেকে খুব সুন্দর লাগতেছে, আমি তো চিনতেই পারছি না। আর আম্মু বাদ দাও না এইসব কথা, তাড়াতাড়ি নাস্তা দাও, খেয়ে আবার কলেজ যাওয়া লাগবে। আচ্ছা, দিতেছি। তারপর নিজে পার্সোনাল কার নিয়ে কলেজে গেলাম। কলেজে ঢোকার সাথে সাথে সবাই এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। সবাই একে একে নিচ থেকে আমার সাথে কথা বলতে আসলো, কিন্তু ওদের এত পাত্তা দিই না, কারণ যখন আমি নর্মাল পোশাকে চলতাম সবাই আমাকে খ্যাত বলে রাখতো। আর আমি এখন বড় লোক বলে সবাই নিচ থেকে কথা বলতে আসে। আমার চারপাশে মেয়েরা ঘিরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো এক বড় অভিনেতা। মেয়েগুলো আমার সাথে কথা বলতেছিল। হঠাৎ দেখলাম রিমি দূরে দাঁড়িয়ে আছে, মুখটা কেমন জানি ফ্যাকাশ হয়ে আছে, মনে হচ্ছে এখনই চোখ থেকে পানি পড়বে। তাই আমি দৌড়ে রিমির সামনে গেলাম। কি হলো রিমি, দাঁড়িয়ে আছে কেন? না, কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি। তুমি যাও, তোমার মেয়ে বান্ধবীগুলো ওয়েট করতেছে তোমার জন্য। যাও, ওদের সাথে কথা বলো, আমার সাথে কথা না বললেও চলবে। আরে ধুর, কিসের বান্ধবী ওরা, নিজেরাই আমার সাথে কথা বলতে আসছে। চলো ক্লাসে যাই, আমার এমনিতে ওদের নাটক দেখতে ভালো লাগে না। না, আজ ক্লাসে যাব না, চলো কোথাও ঘুরতে যাই। যেতে পারি, কিন্তু কোথায় যাবা? পার্কে চলো। ওকে। তারপরে পার্কে চলে গেলাম। পার্কে কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম পার্কে একটা বেঞ্চে আকিব আর তার জিএফ বসে আছে। তাই ওই দিনের মতো আবার কল দিলাম। হ্যালো দোস্ত, কই রে তুই? আমি তো নানুর বাড়ি আসছি, একটা কাজ আছে। কেন রে, কোনো কিছু হয়েছে নাকি? দোস্ত, অনেক বড় ঘটনা। কি হয়েছে কত? বন্ধু, তোমার নানুর বাড়ি কি পার্কে বেঞ্চে? ও বুঝছি, দে চলে আয় যেখানে আসস। তারপর গেলাম আকিবের কাছে। আকিবের সাথে কিছু কথা বলে আকিবকে বললাম, দোস্ত তোর সাথে একটু পার্সোনাল কথা আছে, সাইডে আয়। ওকে চল। এই বলে আকিবকে সাইডে নিয়ে আসলাম। আকিব বলল, কি রে, কি বলবি বল। দোস্ত, আমি রিমিকে খুব ভালোবাসি, কিন্তু ওরে বলতে পারতেছি না, খুব ভয় লাগতেছে। যদি ফ্রেন্ডশিপটা শেষ করে দেয়, প্লিজ কিছু কর দোস্ত, প্লিজ। দেখ বন্ধু, মেয়েদের বুক ফুটে তবু মুখ ফুটে না, তাই আমার মতে তুই আজই বলে দে রিমিরে যে তুই ওরে ভালোবাসস, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা, কি দিয়ে বলবো, কিছুই তো পাইনি। আচ্ছা দাঁড়া। এই বলে একটা দৌড় মেরে আকিব কোন জায়গা থেকে যেন একটা গোলাপ নিয়ে আসলো।
একতোরা আর বলল, এই নে দোস্ত, এটা দিয়ে প্রপোজ কর ভাবিকে। তারপর অনেক কষ্ট করে বুক ভরা সাহস নিয়ে গেলাম রিমির কাছে। তারপর বললাম, রিমি, তুমি আমাকে নিয়ে কী ভাবো জানি না, কিন্তু তোমায় নিয়ে আমি অনেক কিছু ভাবি। যেদিন তোমার প্রথম দেখেছিলাম সেদিন তোমার প্রেমে পড়েছিলাম। তোমার দুষ্টু মিষ্টি শাসন আমার খুবই ভালো লাগে। রিমি, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? তারপর রিমি আমাকে যা বললো তা শুনে তো আমি পুরাই অবাক। আরিফ, এটা ভালোবাসা না, এটা আবেগ। আবেগ কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। আর কলেজ তো এখন অনেক মেয়েই হয়। তোমার উপর ক্রাশ খাই, ওদের প্রপোজ করো। আমারে করতেছো কেন? আমার মধ্যে কি এমন বিশ্বাসতা পাইছো তুমি? রিমি, আমি যখন নর্মাল গরিবভাবে চলতাম তখন কেউই আমার পাশে দাঁড়ায়নি, বন্ধুত্ব করতে চায়নি, বরং সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। তখন তুমি একমাত্র মেয়ে যে আমার পাশে ছিলে। কিন্তু কলেজে তো এখন অনেকেই তোমার উপর ক্রাশ। আমি তো দেখেছিলাম কি সুন্দর করে কথা বলতেছিলে ওদের সাথে। ওদের কাউকে প্রপোজ করো, আমারে করতেছো কেন? না, সকালে ঘটনা রিমি খুব কষ্ট পেয়েছে। কেন যে ওদের সাথে কথা বলতে গেলাম। আর এদিকে পার্কে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি অনেকক্ষণ ধরে হাঁটু কেড়ে বসে আছি। তাই সবাই আগ্রহ নিয়ে দেখছে আমাদের। রিমি, ওইগুলো সব দুধের মাছি। আমার সাথে এখন কথা বলে, আমার টাকা আছে বলে। দেখো, পার্কের সবাই আমার দিকে তাকিয়ে আছে। প্লিজ তোমার উত্তরটা দাও, হ্যাঁ নাকি না। ও, তোমার শরম লাগতেছে বুঝি? তাইলে প্রপোজ করলা কেন? যাও, চলে যাও। তখন আমি কিছু বলতে যাবো, তার আগে আকিব বলে উঠলো, না রিমি, আরিফ সেটা মিন করতে চায় নাই। ও মিন করতে চাইছে যে সবাই মজা নিতেছে তোমাদের দিকে তাকিয়ে। তাই তুমি ওরে তোমার উত্তরটা দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ ভাইয়া, উত্তর তো দিবই। তার আগে শাস্তি দিয়ে নেই। কেন আমারে এত কষ্ট দিচ্ছে? কেন এই কথাটা আগে বলে নাই? দেখো প্লিজ রিমি, শাস্তি পরে দিও। সত্যি খুব টেনশনে আছি। প্লিজ উত্তরটা দাও, পরে শাস্তি দিও। আর এই কথা তোমার সাথে এতদিন থাকার পরেও বুঝতে পারো নাই কতটা ভালোবাসি তোমায়? এই কথা বলে রিমি আমার হাত থেকে গোলাপটা নিয়ে আমাকে সবার সামনে জড়িয়ে ধরলো। আমি সেই লেভেলে খুশি। তারপর কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, এইবার শাস্তির পালা। কি শাস্তি দেওয়া চাই বলো তো তোমায়? আমি কি জানি, তুমি যা শাস্তি দিবা সেটাই মেনে নিব। তুমি আজকের পর থেকে মেয়েদের সাথে কথা বলবা না। সব মেয়েকে নিজের বোন মনে করবা। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। গুড বয়। আরিফ, রিমিটা কে রে? আম্মুর মুখে এই কথা শুনে আমি তো পুরো শক। আম্মু জানলো কেমনে রিমির কথা? আল্লাহ, এবার আমার কি হবে? এবার তো আম্মু আমায় ছাড়বে না, এই কথা ভাবতেছিলাম। আম্মু একটা ধমক দিয়ে বলল, কি হলো? কথা কানে যায় না? কে রিমি? আম্মু, রিমি আমার কলেজের বন্ধু। ও আজ বিকেল থেকে তোরে কল দিতে দিতে শেষ। না হলেও তো প্রায় 150 বা 200 কল দিয়েছি আজ। ও, তার তোমার সাথে কথা হয়েছে নাকি? তোর রুমে একটা কাজের জন্য গিয়েছিলাম। পরে দেখি তোর ফোন বাজতেছে, তাই রিসিভ করে বললাম যে তুই বাসায় নেই, বাহিরে খেলতে গেছিস। ও, তার রিমি কিছু বলেছে তোমায়? বলেছে তুই বাসায় আসলে একটা কল দিতে ওরে। ও আচ্ছা, এই বলে রুমে চলে আসলাম। তারপর মোবাইল অন করতে দেখি 210টা কল আর 150টা SMS। আজ আমার কি হবে আল্লাহ জানায়। রিমি আমারে কি করবে এ কথা ভেবে ভয় লাগতেছে। এখন কল না দিলে কি করবে আমারে আল্লাহ ভালো জানে। আল্লাহর নাম করে কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। মনে হয় মোবাইলের পাশে বসেছিল। হ্যালো রিমি। শালা কুত্তা, হারামি, বান্দর, টিকটিকি, বিলাই, ইঁদুর। এই থামো থামো, এত রাগ করছো কেন? এরকম ভুল আর কোনোদিন হবে না। এবার মতো মাফ করে দাও। এই তুই থাম, একদম মাথা গরম করিস না। তোরে যা করবো কাল করবো। কাল কিন্তু কলেজে আসবি, না আসলে ঘর থেকে তুইলা আনবো। আচ্ছা আচ্ছা। ফোন রাখ, মাথা গরম আছে। এই বলে ফোনটি রেখে দিল। বাপরে, কাল কলেজে কি হবে আল্লাহ ভালো জানে। আমার অবস্থা কাল টাইট হবে। আসলে দোষটা তো আমারই। আমি যদি ওরে একবার বলে যেতাম তাহলে এরকম হতো না। কি আর করার, কাল টাইট হোমো রিমির হাতে। এসব কথা ভাবতেছিলাম আর আমার নাম্বারে দেখলাম একটা মেসেজ আসলো, ইউ হ্যাভ রিসিভ 25 লাখ টাকা ফ্রম ইউর অ্যাকাউন্ট। আমি বুঝলাম এটা কে করলো, তাই কল দেব রাকিব ভাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। তা টাকা গেছে তোমার? হ্যাঁ ভাই, কিন্তু আপনি কেন এই টাকা দিলেন? আমি তো আপনাকে বলেছিলাম আমার টাকা লাগবে না। হ্যাঁ, তুমি বলছিলা যে দরকার নাই, কিন্তু এইটা তোমার পাওনা, তাই তোমায় দিলাম। বাদ দাও এইসব কথা। এখন বলো, ডার্ক কুইনের কোনো খোঁজ পেলে? না ভাই, কোনো খোঁজ পাই নাই, কিন্তু পেয়ে যাব খুব শীঘ্রই। খুঁজো, আমিও খুঁজি। এই বলে কলটা কেটে দিলাম। তারপর নাস্তা করে পড়লাম। পরে শেষে রাতের খাবার খেয়ে রিমিকে কল দিলাম। হ্যালো রিমি,
কি করতেছো? বসে আছি। খাইছস? তুমি খাইছো? জানা লাগবে না, যা ঘুমিয়ে পড়। খবরদার কোনো মায়ের সাথে যদি কথাও কইস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। এই বলে কলটা কেটে দিলাম। বুঝলাম বেশ রেগে আছে আমার উপরে, তাই আমিও আর কিছু করলাম না। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতেছিলাম কাল কি হবে আমার অবস্থা। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম ফোনের রিংটোনের শব্দে। সে দেখলাম রিমি কল দিছে, তার সাথে সাথে কল রিসিভ করলাম। হ্যালো রিমি। এখনো তো ফ্রেশ হোস নাই, 45 মিনিটের মধ্যে কলেজে আসবি, না হলে তোর খবর আছে। ওকে। তারপর এক লাফে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন রিমি আসতে 15 মিনিট লেট। তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখলাম মাহি আর তার বান্ধবীরা আমার কাছে আসতেছে। কাছে এসে মাহি বলে উঠলো, আরিফ, আই এম সরি, তোমার সাথে আসলে ওইভাবে আচরণ করা আমার ঠিক হয়নি। আমাকে প্লিজ মাফ করে দাও। আচ্ছা মাফ করলাম। শুধু একটা কথাই বলবো, সবাইকে সমান চোখে দেখেন, কারণ গরিবরা মানুষ, সমাজে এদের বেঁচে থাকার অধিকার আছে। আপনি বড়লোক বলে এদের তুচ্ছতাচ্ছিল্য করবেন, এটা কোনো কথা না। সো আশা করব আজকের পর আপনি সবাইকে সম্মান করবেন। ওকে, লেটস ফ্রেন্ডস। ফ্রেন্ডস। এই বলে ওদের সাথে কথা বলতেছিলাম, দেখলাম রিমি আসতেছে, তাই ওদের থেকে একটু দূরে সরে এলাম। কিন্তু মাহি আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর তার রিমি ভালো করে দেখতে পেয়েছে, তাই আরও স্পিডে আমার দিকে আসতেছে। আমি আবার মাহির থেকে একটু দূরে সরে দাঁড়ালাম। রিমি আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আরিফ, এদিকে আসো। তাই আমি বাধ্য ছেলের মতো চুপচাপ চলে আসলাম। তারপর রিমি বলে উঠলো, মাহি শোন, তোদের বলা হয় নাই, আরিফ আমার বিএফ। কালই আমারে আরিফ প্রপোজ করলো। আচ্ছা ভাই, একটু কাজ আছে। এই বলে আমার হাত ধরে নিয়ে গেল কলেজের পিছনের সাইডে, যেখানে সচরাচর কেউ যায় না। তারপর সেখানে রিমি যা করলো তা আমি ভাবতেও পারি না। সেখানে আমাকে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিল। থাপ্পড়টার টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। বাপরে, কি শক্তি হাতে! আমার গাল একদম লাল করে ফেলেছে। পরে আমার কলার ধরে দাঁড় করে ঠাস করে আরেকটা থাপ্পড় দিল। আগেরটা দিল বাম গালে, এবারটা দিল ডান গালে। আমার দুই গালের মোট 10টা আঙুলে ছাপ পড়ে গেছে। তারপর কলারটা ধরে রিমি পড়ল। তোরে 2টা থাপ্পড় মারছি কেন জানোস? একটা হইল কাল আমার অনেক কাদাইছস তাই, আর আরেকটা হলো মাহির সাথে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছিলি কেন তাই। আশা করি এইসব কাজ করার আগে আমার থাপ্পড়গুলোর কথা মনে রাখবি। কি মনে থাকবে তো? জীবনেও ভুলবো না। গুড, চলো এখন। এই বলে আমার হাত ধরে নিয়ে আসলো কলেজের ক্যাম্পাসে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ভাই তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি ওই দিকে নজর দিলাম না, সোজা ক্লাসে চলে আসলাম। অপরদিকে, মাই দেখেছিস আরিফ কত হ্যান্ডসাম, কত কিউট। রে নীলা, আমি তো ক্রাশ খাইছি। আর নজর দিস না, ও তোর জিজুল হয়। কিন্তু ও তো রিমিকে ভালোবাসে। বাট আমি তো ক্রাশ খাইছি, আর আরিফই তোদের জিজু হবে। সো বাকিটা বুঝে নে। এই মাহি, তুই কি ওদের ব্রেকআপ করাবি নাকি? অবশ্যই। আর মাহি যা চাই তাই পাই, আর মাহি এখন আরিফকে চাই। সো আরিফ আমারই হবে। চল ক্লাসে যাই, বাকিটা ক্লাসেই দেখিস। রিমি আমার পাশে বসে আছে, অনেক মজা করতেছি আমরা। হঠাৎ দেখলাম মাহি ক্লাসে ঢুকে আমার সামনে বেঞ্চে বসে পড়লো, আর আমার দিকে কিছুক্ষণ পরপর তাকিয়ে হাসি দেয়। রিমি এই ব্যাপারটা খেয়াল করলো। আরিফ, কোনো মেয়ের দিকে তাকাবা তো চোখ খুলে ফেলবো, সো বি কেয়ারফুল। ওকে। তারপর স্যার ক্লাসে ঢুকলে ক্লাস করা শুরু করলো, কিন্তু মাহি কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে একা করে হাসি দেয়। আমি খেয়াল করলেও না দেখা ভান করে ক্লাস করতে লাগলাম, কিন্তু ব্যাপারটা রিমি খেয়াল করেছে। তাই ক্লাস শেষ হতেই আমাকে টেনে ক্লাস থেকে বের করে নিয়ে আসলো। এই মাহি তোমার দিকে এইভাবে তাকিয়েছিল কেন? আমি কি জানি, আমি ওর সাথে কথা বলি নাকি। দেখো সাবধান, ওর সাথে কোনো রকম কথা বলবা না, আর ওর থেকে যত পারে দূরে দূরে থাকার চেষ্টা করবা। ওকে, বাট ক্লাস থেকে বের করে আনলে কেন? ক্লাস করবা না? মাহির হাবভাব আমার ভালো লাগতেছে না, তাই চলে আসলাম, আর তোমাকে নিয়ে আসলাম। তাহলে এখন কি করবা? চলো কোথাও ঘুরতে যাই। চলো। এই বলে আমরা চলে আসলাম নদীর পাড়ে। অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করে রিমি বায়না ধরলো সে নাকি ফুচকা খাবে, তাই গেলাম ফুচকার দোকানে। তারপর ফুচকা খাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হঠাৎ ফোনটা বেজে উঠলো। দেখলাম রাকিব ভাই কল দিল, তাই সাথে সাথে রিসিভ করলাম। আরিফ, কোথায় তুমি? কিছু শুনছো? ওই যে ডার্ক কুইন, সে বাংলাদেশের কুখ্যাত হ্যাকার ডার্ক স্পাইডারকে নিয়ে অনেক বাজে মন্তব্য দিয়ে একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছে। এখন মনে হয় না ডার্ক স্পাইডার চুপ থাকবে।
বাংলাদেশের পুরো সাইবার সিস্টেম শেষ করতে ডার্ক স্পাইটারই যথেষ্ট। ভাইরে, বাংলাদেশকে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন করতে হবে এই ডার্ক কুইনের জন্য। কি যে করি, আর ভালো লাগে না এই চিন্তা। না ভাই, আমি এখনো বেঁচে আছি। এই ড্রাগ কুইনটা আমি ধরবই, কিন্তু ড্রাগ স্পাইডার আগে থামাতে হবে, না হলে বাংলাদেশকে পুরো আক্রমণ থেকে কেউ থামাতে পারবে না। বেস্ট অফ লাক, তুমি এখন ভরসা। এ বলে কলটা কেটে দিলাম। তারপর দেখলাম রিমি কল দিয়েছে। আরিফ, তুমি কি সত্যি করে বলবা? আমি আরিফ। কেন, আমার চেনো না তুমি? আমি যে আরিফরে চিনি, সেই আরিফ আর এই আরিফ এক না। সো সত্যি করে বলো তুমি কে। আর আমি তোমার সব কথাই শুনেছি, সো মিথ্যা বলবা না। রিমি দেখো, আমি যা বলার কাল বলবো প্লিজ। আর আমার কথা তুমি শুনলা কেমনে? তুমি হয়তো ভুলে গেছো, তোমার ফোন আমার কন্ট্রোলে। তুমি কি করো না করো সবই দেখি আমি। সো কাল বলবা তুমি কে, ওকে? ওকে। তারপর কল কেটে দিয়ে চিন্তা করতে লাগলো কিভাবে ড্রাগ কুইনকে থামানো যায়, ধরা যায়। না, আজ পড়া হবে না। তাই শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। কারণ ড্রাগ কুইনকে না থামালে বাংলাদেশ অনেক ঝুঁকির সম্মুখীন হয়ে পড়বে। না, এই বিষয়ে বাদ দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম কলেজে। গিয়ে দেখে রিমি আগে থেকে বসে আছে, তাই সরাসরি ওর কাছে চলে গেলাম। এইবার বলো কে তুমি আর কি কাজ তোমার? দেখো, আমি তোমায় বলতে পারি, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। প্রমিস দাও। বলবো না, প্রমিস। রিমি, কিছু আগে কি শুনছিলা ড্রাগ ডেভিলের কথা? সে তো অনেক বড় একজন হ্যাকার। আমি কেন, পুরা দুনিয়া তাকে এক নামে চিনে, ডার্ক ডেভিল। আর কিছুদিন আগেও ডার্ক ডেভিল এর কবল থেকে বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার মাত্র 10 মিনিটে নিয়ে এসেছে। কিন্তু তার সাথে তোমার সম্পর্ক কি? সম্পর্ক আছে, অনেক গভীর সম্পর্ক আছে। কারণ সে ড্রাগ ডেভিল অন্য কেউ না, আমি সে ড্রাগ ডেভিল। কিন্তু আমার পরিচয় কেউ জানে না। আজ তুমি জানলা। কে? আরিফ, তুমি মজা করতেছো তাই না? না, আমি মজা করছি না, ঠিকই বলতেছি। মানে পৃথিবীর ডার্ক হ্যাকারদের অন্যতম ডার্ক ডেভিল তুমি? আমার কেন যেন বিশ্বাস হইতেছে না। সত্যি তুমি তো? আমি কি মিথ্যা বলবো তোমার সাথে? কেমন যেন স্বপ্ন লাগতেছে আমার। যাকে দুনিয়ার সবাই দেখতে চাই, সে আমার সামনে বসে আছে। বাট কাউকে বলা যাবে না। না, কাউকেই বলবো না, প্রমিস। এই বলে আমরা অনেকক্ষণ হাঁটলাম। হঠাৎ দেখলাম আমার সামনে মাহি আর ওর ফ্রেন্ড নীলা দাঁড়িয়ে আছে। মাহি আমাদের সামনে এসে বলল, আরে আরিফ, তোমরা এখানে ক্লাস করবা না? আমি উত্তর দেওয়ার আগে রিমি উত্তর দিল, না রে মাহি, আজ ক্লাস করব না। আজ আমি আমার আরিফকে নিয়ে ঘুরবো। তোরাও তো ঘোরার জন্য এসেছিস তাই না? তোদেরও তো টাইম শেষ হয়ে যাচ্ছে তাই না? তোরা ঘোর, আমরাও ঘুরি। এ বলে আমাকে নিয়ে সেখান থেকে চলে আসলো। আর মাহি আমাদের দিকে তাকিয়েছিল। অন্যদিকে, এই মাহি, রিমি আর আরিফ তো দেখি সারাদিন একসাথে থাকে, তুই ওদের আলাদা করবি কি করে? ওয়েট অ্যান্ড সি। আমরা হাঁটতে ছিলাম, হঠাৎই আমাদের সামনে কিছু লোক আসলো। সবাই মুখে রুমাল বেঁধে হাতে হকি স্টিক নিয়ে আসলো আমাদের সামনে। এসব থেকে রিমি আমায় আরো জোরে ধরে রাখে। ওদের মধ্যে একজন বলতে শুরু করলো, এই তুই আরিফ না রে? জি, কেন? ওকে। এই বলে ওরা আমায় মারতে শুরু করলো। প্রায় 10 থেকে 15 জন। রিমি এসব দেখে ওদের হাতে পায়ে ধরতেছে যাতে আমাকে ছেড়ে দেয়, কিন্তু ওরা আমার মারতে থাকে। তারপর আমার কোনো হুঁশ নেই। যখন হুঁশ ফিরল, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আর আমার পাশে আমার হাত ধরে রিমি শুয়ে আছে। আমি হালকা করে আমার হাতটা সরিয়ে নেওয়ায় সাথে সাথে রিমি জেগে উঠল। আরিফ, কখন হুঁশ ফিরল তোমার? এ বলে আমাকে ধরে কান্না শুরু করে দিল। ওকে দেখে বুঝলাম ও অনেক কেঁদেছে মনে হয়, কারণ চোখগুলো অনেক ফোলা, চোখের নিচে কালো হয়ে পড়েছে। মেয়েটা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আরিফ, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারকে নিয়ে আসছি। এই বলে রিমি একজন ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার আমার চেক আপ করতেছিল, আর বাইরে রিমি ফোনে কার সাথে কথা বলতেছ। হঠাৎ ডাক্তার বলে উঠলো, ভাই আপনি অনেক লাকি, এত কেয়ারিং একজন ওয়াইফ পাইছেন। আজকাল এত কেয়ারিং ওয়াইফ পাওয়া যায় না। আপনার ওয়াইফ আপনার হোশ না আসা পর্যন্ত সে আপনার পাশেই বসেছিল। আচ্ছা, আমি কতদিন ধরে অজ্ঞান ছিলাম একটু বলবেন? আজ নিয়ে 7 দিন। ও আল্লাহ, মানে 7 দিন ধরে আমি এখানে? বাইরের দুনিয়ার সাথে আমার 7 দিন ধরে কোনো সম্পর্ক নেই? আর ওই লোকগুলোই বা কে ছিল, আর কেনই বা আমাকে মারলো? অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুতে উত্তর দিতে পারছি না। কে আমাকে মেরেছে তাদের খুঁজতে হবে। তারপর দেখলাম রিমি রুমে ঢুকলো। ডাক্তারকে জিজ্ঞাসা করছে,
এখন আরিফ কেমন আছে? আগের থেকে ভালো আছে, তবে 15 দিন বেড রেস্ট নিতে হবে। এই বলে ডাক্তার চলে গেল। আর রিমি আমার হাত ধরে কান্না করে দিল। আরে আরে, কান্না করতেছো কেন? আমার জন্যই তুমি আজ হাসপাতালে, আমার জন্যই তো তোমার এই অবস্থা। আরে থামো, তোমার জন্যই তো কিছু হয় নাই আমার, বাদ দাও। রিমির সাথে কথা বলতেছিলাম, দেখলাম আব্বু আম্মু আকিব আরও একজন লোক আসলো। কে সে চিনলাম না। আম্মু আমার কাছে এসেই কান্না শুরু করে দিল। এতক্ষণ করলো রিমি কান্না, এখন আম্মুর কান্না। সবাই শুধু কান্না করে। পরে আম্মুকে বললাম, আম্মু থামো প্লিজ, আমি তখন সুস্থ আছি তাই না, প্লিজ আর কান্না করিও না। বাবারে, তোরে কেন এরকম করলো? আম্মু আমি জানি না, বাদ দাও এসব। তারপরে একে সবাই দেখা করলো। শেষে আসলো ওই অপরিচিত ব্যক্তিটি। কি আপনি? আপনাকে তো চিনলাম না। আমি রিমির ভাই, আর রিমি আমাদের সব কিছুই বলেছে তোমাদের সম্পর্কে। তুমি আগে সুস্থ হও, তারপরে এই নিয়ে কথা বলবো। আমি রিমির দিকে তাকালাম। রিমি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আব্বু আম্মুও আমার দিকে তাকিয়ে রইলো। আমি শরমে ওদের দিকে তাকাইনি। কিছুক্ষণ পর সবাই চলে গেল। হঠাৎ দেখলাম আমার ফোনটা বেজে উঠলো। দেখলাম আর কেউ না, রাকিব ভাই কল করলো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? শুনলাম তোমার অপর কারা নাকি অ্যাটাক করেছিল। ভাই, এখন আপাতত ঠিক আছে। তার ডার্ক কুইনের কি খবর? ডার্ক কুইনের জন্যই তোমাকে কল দিয়েছে। এই ডার্ক কুইন বাঁচা মুশকিল করে দিছে। নিজেকে অনেক বড় হ্যাকার ভাবে। সে রীতিমতো এটাও দাবি করেছে যে সে নাকি ডার্ক লেভেলের থেকেও বড় হ্যাকার। আর এই ডার্ক কুইন প্রতিদিন অগণিত সাইবার ক্রাইম করেই যাচ্ছে। এবার ওকে থামানো দরকার। ঠিক ভাই, আর না, এবার এই ডার্ক কুইনকে থামানো দরকার। দেখো কি করতে পারো তুমি, আর নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ। ভাই, এই বলে কলটা কেটে দিলাম। আর ভাবতে লাগলাম কিভাবে থামাবো এই ডার্ক কুইনকে। এই নিয়ে অনেকক্ষণ ভাবলাম, কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। কিছুক্ষণ পর রিমি প্রবেশ করে বলল, এখন কেমন লাগছে তোমার আরিফ? ভালোই। জানো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম। আরে দূর পাগল, আমি তো ঠিক আছে। রেস্ট নাও, ডাক্তার বলেছে কাল তুমি বাসায় যেতে পারবা। রিমি রাতে আমার সাথে ছিল। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক যত্ন করেছে। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আব্বু আম্মু এসে আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে গেল। আর রিমি ওর বাসায় চলে গেল। বাসায় এসে শুয়ে শুধু একটা কথাই চিন্তা করলাম, কিভাবে ডার্ক কুইনকে ধরা যায়। পুরো সাইবার ঘেটে ফেললাম, কিন্তু ডার্ক কুইনকে নিয়ে কোনো কিছু পেলাম না। এসব ভাবতেছিলাম, দেখলাম রিমি কল দিল। তাই রিসিভ করে বললাম, হ্যালো, কি করো? এই তো বসে আছি, তুমি? আমি বসে আছি, বসে বসে একটা কথা ভাবতেছি। কি কথা? ডার্ক কুইনকে নিয়ে। ডার্ক কুইনকে কীভাবে ধরবো সেই চিন্তা সারাক্ষণ ভাবলাম, তারপর কোনো উপায় পেলাম না। আরিফ দেখো, তুমি এসব একদম ভাববে না। সবে মাত্র তুমি ঠিক হয়েছ, আর এসব ভেবে আবার অসুস্থ হয়ে পড়বে। সো এসব চিন্তা মাথা থেকে বের করে দাও। দেখি। এ বলে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসলো। সাথে সাথে রাকিব ভাইকে কল দিলাম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনাকে কথা বলার জন্য কল দিলাম। বলো কি কথা। তারপর আকিব ভাইকে একটু প্ল্যান বুঝিয়ে বললাম। প্ল্যানের শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। ওয়াও, হোয়াট এ গ্রেট আইডিয়া। আরে আশা করি তোমার এই প্ল্যান কাজ করবে। ভাই, আশা করি। যদি মাস্ট্রোপ খায় তাহলে তো ভালোই। তাহলে তুমি প্ল্যান মোতাবেক কাজ শুরু করে দাও। আর মনে রাখো, কাজটা কিন্তু অবশ্যই 2-3 দিন পরে করতে হবে। ভাই, হয়ে যাবে। এই বলে কলটা কেটে দিলাম। লেগে পড়লাম কাজে। কাজ করতেছি, হঠাৎ দেখলাম আকিব কল দিল। তাই রিসিভ করলাম। হ্যালো আরিফ, কেমন আছোস? হ্যাঁ রে বন্ধু, ভালো আছি। তুই কেমন আছোস? ভালো। বন্ধু, কলেজের ব্যাপারে কিছু শুনেছিস? না রে, কি হয়েছে? তারপর আকিব যা বলল, আমার মাথা তো পুরো হট হয়ে গেল। কারণ মাই নাকি পুরা কলেজে বলতেছে তুই নাকি ওর বয়ফ্রেন্ড। আসলে আমার আর রিমির ব্যাপারে কলেজে কেউই তেমন জানে না। তাই মাহি এসব বলতেছে। কিন্তু ও কেন এসব বলতেছে? ও লাভকে এসব করে? দোস্ত, তুই যা বলতেছিস সব কি সত্যি? রে, বিশ্বাস কর, আমিও প্রথমে ভাবতে পারি নাই, কিন্তু যখন সবাইকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করলাম, সবাই বলতেছে যে মাই নাকি ওদের বলেছে তুই নাকি মায়ের বয়ফ্রেন্ড। মাহি যদি এসব করে থাকে তাহলে ওর কপালে দুঃখ আছে। কারণ আমি রিমিকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আর রিমি এসব শুনলে খুব কষ্ট পাবে। রে, রিমি এসব শুনলে খুবই কষ্ট পাবে।
তাহলে মাহির একদিন কি আমার একদিন? হুম। আচ্ছা বাই। এই বলে কলটা কেটে দিয়ে ভাবতে শুরু করলাম, কেন করতেছে মাহি এসব? এসব করে লাভ কি? এসব চিন্তা করতে করতে মাথা শেষ। তারপরেই দেখলাম আকিব ভাই কল দিল, তাই রিসিভ করলাম। হ্যালো আরিফ, তোমার কথা মোতাবেক 80% কাজ শেষ, বাকি কাজটা এখন তোমাকে করতে হবে। ওকে ভাই। যেভাবে হোক আমাদের ডার্ক কুইনকে ধরতেই হবে। ভাই, এখন যা করা আমি করব। এই বলে কলটা কেটে দিয়ে সবচেয়ে মাথা থেকে ফেলে দিয়ে ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দিলাম। আমরা একটা টোপ বানাইছি, ডার্ক কুইন বুঝতেও পারবে না। অনেকক্ষণ কাজ করার পর দেখলাম রিভিউ কল দিল। হ্যালো আরিফ, কি করো? এই তো কাজ করি, তুমি? বসে আছি, খাইছো? না, কাজ করতেছি। আজ মনে হয় খাবো না। কি এমন কাজ করতেছো? এখনো সুস্থ হও নাই ঠিক করে, কাজে লেগে পড়ছো। আর আবার দরকারি কাজ আছে, যদি সময়ের মধ্যে কমপ্লিট না করতে পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি কাজ বলবা তো? কালই বলবো, বাই। এ বলে রিমির মুখের উপর কলটা কেটে দিলাম। জানি ও খুব রাগ করেছে, কিন্তু আমাকে তো আমার কাজ করতে হবে, তাই ওসব ভাবনা বাদ দিয়ে কাজের প্রতি মনোযোগ দিলাম। রাত 2টা বাজে, কাজ শেষ হলো। কাজ শেষ করে দিলাম এক ঘুম। সকালে ঘুমাইতেছি, হঠাৎ দেখলাম ফোন বেজে উঠলো। আরিফ, তুমি কোথায়? এই তো বাসায়। বলো কি হয়েছে? আরিফ, তুমি তাড়াতাড়ি কলেজে আসো, কলেজের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। এই কথা শোনা পর তো মাথা পুরো হট হয়ে গেল। রিমি, তুমি ওয়েট করো, আমি আসতেছি। এই বলে কলটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে দিলাম কলেজের দিকে এক দৌড়। কলেজে গিয়ে দেখি রিমি কলেজের একটা কোণে দাঁড়িয়ে আছে, তাই সরাসরি তার দিকে গেলাম। কাছে গিয়ে দেখি রিমি মন খারাপ করে বসে আছে, তাই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, রিমি তোমার কি হয়েছে, মন খারাপ কেন? তারপর রিমি ডাইরেক্ট আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আর রিমি, কি হলো বলবা তো? তারপর রিমি বলল তাকে নাকি অনেক অপমান করেছে মাহি ও তার বান্ধবীরা। এই শুনে আমার মাথা তো পুরাই বিগড়ে গেল। মাহির এত বড় সাহস কিভাবে হলো যে তোমাকে অপমান করে? আমি নাকি তোমার যোগ্য না, তোমার পাশে দাঁড়ানোর আমার কোনো যোগ্যতা নাই, আরো অনেক কথা বললো। তুমি কিছু বলতে পারো নাই? অনেক সময় তো অনেক ঝগড়া করো। আমি একা আর ওরা অনেকেই, আমি ওদের যা বলি ওরা আমাকে তার 3 গুণ বেশি বলে। ওকে চলো মাহির কাছে। এই বলে রিমিকে নিয়ে কলেজে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন কেউ একজন বলল মাহি নাকি কলেজ ক্যান্টিনে। তাই তাড়াতাড়ি কলেজ ক্যান্টিনে গেলাম, গিয়ে দেখে মাহি আর তার বান্ধবীরা হাসাহাসি করতেছে। আমি সরাসরি মাহির কাছে গেলাম। এই যে মিস, আপনার প্রবলেমটা কোথায়? আপনি আজ রিমিকে কি বলেছেন? কই, তেমন কিছুই তো বলিনি, শুধু এইটুকু বলেছি যে ওর কোনো যোগ্যতাই নেই তোমার পাশে দাঁড়ানোর। তুমি আমার মতো কাউকে ডিজার্ভ করো, রিমির মতো কাউকে না। জাস্ট শাট ইউর মাউথ। আপনার সাহস হয় কি করে রিমিকে এসব বলার? নিজের চরকার তেল দিন। আরিফ, সত্যি বলতে কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার স্টাইল, তোমার অ্যাটিটিউড, সব কিছুর উপর আমি ফিদা। প্লিজ রিমিকে ছেড়ে দিয়ে আমায় অ্যাকসেপ্ট করে নাও। আপনি আর ভালোবাসা সত্যি হাসালেন। আপনি ভালোবাসেন আমার টাকাকে, আর রিমি ভালোবাসা আমাকে। আর আমি যখন কলেজে নর্মাল কাপড় পরে আসতাম, আপনি তো আমাকে বেশি অপমান করেছেন। তখন শুধু রিমি আমার পাশে ছিল। প্লিজ আরিফ, আগে সব কথা ভুলে যাও, আমাকে প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। না, এটা পসিবল না। আমি শুধু একজনকে ভালোবাসি, আর সে হলো রিমি, আর কাউকেই না। ওকে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বেঁকাতে হয় আমিও দেখব। রিমি কিভাবে তোমার হয়, দরকার হলে ওরে আমি দুনিয়া থেকেই সরাই দিব। মাথা পুরো হট হয়ে গেল, তাই দিলাম এক কষিয়ে থাপ্পড়। এক থাপ্পড়ে প্রায় 2 থেকে 3 হাত দূরে গিয়ে পড়লো মাহি। আর ক্যান্টিনের সবাই আমাদেরকে তাকিয়ে আছে। তারপর মাহিকে বললাম, তুই যদি রিমির কোনো ক্ষতি করতে চাস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে রিমির হাত ধরে সোজা বাড়ি চলে আসলাম। আরিফ, তুমি কেন এমন করলে মাহির সাথে? আর আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তো কি করব? ও আমার সামনে তোমাকে অপমান করবে আর আমি চুপচাপ দেখবো? দেখো, মাথা গরম আছে, উল্টাপাল্টা কিছু বলিও না। ওকে। মাহি, দেখলি আরিফ তোরে সবার সামনে থাপ্পড় মারলো, তা ওই রিমির জন্য। রে নীলা, এখন আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি তা আরিফ দেখবে। রিমিকে আমি ওর থেকে চিরকালের মতো দূরে সরিয়ে দিব। ওই রিমির জন্যই তো আমাকে আজ আরিফ আমার গায়ে হাত তুললো। এর ফল অনেক ভয়ঙ্কর হবে। কি করবি রে তুই? এমন ব্যবস্থা করব যাতে রিমি আর কখনোই আরিফের কাছে না আসতে পারে, সরে যায় চিরকালের মতো। শোন, আমার মাথা এখন অনেক গরম আছে, বাসায় গেলাম আমি। অপরদিকে আমি আর রিমি বাসা চলে আসলাম।
এটা কার বাড়ি আরিফ? আমার বাড়ি। তুমি আমায় কেন তোমার বাড়িতে নিয়ে আসলে? কাজ আছে, চলো। এই বলে রিমিকে ভিতরে নিয়ে গেলাম। আম্মু, আম্মু, কোথায় তুমি? দেখো কে আসছে। কিরে, ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আর কে আসলো? এই বলে আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আম্মু দেখো কাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো আসো, বসো এখানে। এই বলে আম্মু রিমিকে সোফায় বসিয়ে দিল আর রিমি পাশে বসে পড়লো। তা মা, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে আন্টি। আরিফের আব্বু তো বলতেছিল কালই তোমাদের বাড়ি যাবে, তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। ও, আঙ্কেল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, সেও ভালো আছে। শোনো, আজ দুপুরে কিন্তু খেয়ে যাবে, আমি কিন্তু রান্না করতেছি। না না আন্টি, আজ না, অন্য দিন। বড়দের কথা শুনতে হয়। তারপর রিমি বলল, আরিফ তোমার রুম কোথায়? ওই তো উপরে। এই বলে রিমিকে আমার রুমে নিয়ে এলাম। রিমি আমার রুমটা ঘুরে ঘুরে দেখতেছিল। আচ্ছা রিমি শোনো, তুমি এখানে একটু বসো, আমি একটা ভিডিও করব। এই বলে রিমিকে বসিয়ে দিলাম আর ভিডিওতে বলতে শুরু করলাম, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি ড্রাগ কুইনকে নিয়ে। আপনারা সবাই হয়তো ধারণা করছেন কে ড্রাগ কুইন। সে বাংলাদেশে একজন হ্যাকার আর বাংলাদেশকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে এই ড্রাগ কুইন। কিন্তু সে ভুলে গেছে যে বাপেরও বাপ আছে। সে কিছুদিন আগে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে হ্যাক করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়েও হতে পারেনি। মাত্র 10 মিনিটের মধ্যে সে সার্ভারকে ফিরিয়ে আনতে সফল হয়েছে। কিন্তু সেখানে ড্রাগ কুইন ছোট একটা ভুল করে ফেলেছে। সেখানে তার একটা তথ্য ভুলবশত রেখে যায় আর সেই তথ্যকে পর্যালোচনা করে আমরা ড্রাগ কুইন পর্যন্ত পৌঁছতে পেরেছি। সে এই ব্যাপারে একদমই জানে না। আগামীকাল সকাল 10টায় বাংলাদেশ হ্যাকার এক্সপোজ নামের এই ওয়েবসাইটে ড্রাগ কুইনকে দুনিয়ার সামনে আনা হবে এবং এই সাইটে ড্রাগ কুইনের সকল তথ্য রয়েছে। ড্রাগ কুইনের নামে সাইবার অপরাধের জন্য অ্যারেস্ট করা হবে। আগামীকাল সারা দেশবাসী ড্রাগ কুইনকে দেখতে পাবে। ধন্যবাদ। এই বলে ভিডিওটা শেষ করে দিলাম আর রিমি আমাকে এক নজরে চেয়েছিল। আচ্ছা আরিফ, তুমি কি সত্যি সত্যি ডার্ক কুইনকে ধরতে পেরেছো, না সব মিথ্যা বলছো? না, সত্যি সত্যি আমাদের টিম ড্রাগ কুইনকে পেয়েছে এবং কাল সকালে তাকে দুনিয়ার সামনে দেখানো হবে। মিথ্যা বললাম কারণ এখন সত্যিটা কাউকে বলা যাবে না। ও আচ্ছা, ডার্ক কুইনের কি কোনো ছবি আছে তোমার কাছে? থাকলে দেখাও না প্লিজ প্লিজ। না রিমি, এখনো কাউকে দেখানো যাবে না, তোমাকেও না, সরি। আরিফ প্লিজ প্লিজ দেখাও না একটু, আমি দেখলে তো আর কাউকে বলবো না, প্লিজ প্লিজ। রিমি, তোমাকে একবার বললাম তো দেখানো যাবে না, তার মানে না, একটু ধমকিয়ে বললাম। আচ্ছা লাগবে না দেখানো, আমি নিজেই দেখে নিব। এই বলে আমার ঘর থেকে বেরিয়ে গেল রিমি। রান্নাঘরে আমার কাছে চলে গেল আর রিমি শেষে কথাটা আমাকে বেশি ভাবাচ্ছে। ও কিভাবে দেখবে অন্যদিকে। পাপা, পাপা তুমি কোথায়? হ্যাঁ রে মা, বল, চেঁচাচ্ছিস কেন? পাপা জানো, আজ কলেজে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। তোমার মেয়েকে আজ অনেক অপমান করেছে। কি বলছিস কি? কার এত বড় সাহস যে আমার মেয়েকে অপমান করে? পাপা, অপমান না, আমার গায়ে হাতও তুলেছে। কি? তোর গায়ে কে হাত তুলেছে? তুই শুধু একবার নামটা বল, তাকে এই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেব। আব্বু, তুমি আমার বন্ধু রিমিকে চিনো না? হ্যাঁ চিনি তো, তোরা তো অনেক ভালো বন্ধু। না আব্বু, ও আমার বন্ধু না, আমার শত্রু। আজ ওর জন্য আরিফ আমার গায়ে হাত তুলেছে। মানে কি হয়েছে ব্যাপারটা আমায় একটু বল তো। আব্বু, আমি আরিফকে অনেক বেশি ভালোবাসি আর ওই রিমি আমার থেকে আমার ভালোবাসাকে চিরতরে নিয়ে চলে গেছে। রিমি আরিফকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে নিয়ে গেছে আব্বু। আর আজ এই রিমির জন্যই আজ আরিফ আমার গালে সবার সামনে হাত তুলেছে, অপমান করেছে। কি বলছিস কি তুই এইসব? হ্যাঁ আব্বু, আমি যা বলছি একদম সত্যি বলছি। আরিফকে খুব ভালোবাসি আর আমি আরিফকেই চাই। মামনি, আমার কথা বোঝার চেষ্টা কর। আরিফ চৌধুরী অনেক পাওয়ারফুল একজন মানুষ। তার একটা ধমকে এই দেশের চিফ মিনিস্টারও থরথর করে কাঁপে। আর আমার মতো লোককে মুহূর্তের মধ্যে সরিয়ে দিতে পারে আরিফ চৌধুরী। পাপা, আমি কিছু জানি না, আমি আরিফকেই চাই, মানে চাই। ওকে যদি না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দিব, বলে দিলাম। মামনি, তুই নিজের ক্ষতি করিস না। আমি কালই চৌধুরী হাউসে যাব তোদের বিয়ের প্রস্তাব নিয়ে।
না পাপা, আরিফ রাজি হবে না। আরিফকে রিমি ওর প্রেমের জালে পুরোপুরি অন্ধ করে ফেলেছে। তাহলে কি করার? পাপা, আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। কিন্তু মামনি, এইটা তো অনেক ঝুঁকিপূর্ণ কাজ, আর একবার কিছু ভুল হয়ে গেলে আমাদের কি হবে সেটা কল্পনাও করতে পারবি না। না পাপা, কিছুই হবে না। তুমি আমার উপর বিশ্বাস রাখো। তুমি আজই তোমার লোকদের বলে কাজটা করে ফেলো। আচ্ছা। অন্যদিকে আমি রিমির কথাটা ভাবতে ভাবতে হঠাৎ ভিডিওর দিকে দেখলাম মাত্র কিছুক্ষণের মধ্যে 125K ভিউজ, লাইক, কমেন্ট আর শেয়ার। আর শেয়ার তো আসছেই, নিশ্চয় ডাক কুইন আমার ভিডিও দেখেছে। তারপর আরও কিছুক্ষণ কাজ করার পরে আম্মু ডাক দিল খেতে যেতে। টেবিলে গিয়ে আমি তো অবাক, কারণ আমার ফেভারিট খাবার সব রান্না করেছে আম্মু। এগুলো কে রান্না করছে? রিমি নিজের হাতে করলো সব। কিন্তু ও তো রান্না পারে না। পারে না তো, আমি সব বলে দিলাম আর রিমি রান্না করলো। ও আচ্ছা। তারপর আব্বু চলে আসলো। আমরা 4 জন অনেক মজা করে দুপুরে খাবারটা খেলাম। আমি ভাবতে পারিনি যে রিমি আমার পরিবারের সাথে এত সহজে ফ্রি হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষে আচ্ছা আন্টি, আজ তাহলে আমি আসি। ভাইয়া আবার অনেক টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। এই আরিফ, যা রিমিকে ওর বাড়িতে দিয়ে আয়। আচ্ছা আম্মু, আমি গাড়ি বের করতেছি তাহলে। না না আরিফ, গাড়ি বের করা লাগবে না, আমি একা যেতে পারবো, সমস্যা হবে না। কি বলছো? তুমি একা যাবে কেন? আরিফ তোমাকে দিয়ে আসবে। এই আরিফ, যা গাড়ি করে রিমিকে বাড়ি পৌঁছে দে। আমাকে ধুমকি বললো আম্মু এইসব। না না আন্টি, সত্যিই আমি যেতে পারবো, বিশ্বাস করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আন্টি, যাই কেমন? আল্লাহ হাফেজ। তুমিও ভালো থেকো, আল্লাহ হাফিজ। এই বলে রিমি চলে গেল। আর অবাক করার বিষয় হলো যে যাওয়ার সময় আমার সাথে একটু কথা বলে নাই। মনে হলো ওই সময় কথা রাগ করেছে, কিন্তু আমারও তো কিছু করার নেই, আমারও তো হাত পা বাঁধা। কিন্তু আমার সব থেকে বেশি ভাবাচ্ছে রিমির শেষ কথা। এ কথা ভাবতে ভাবতে আমি আমার রুমে এসে ল্যাপটপে একটু কাজ করতেছিলাম। বেশ কিছুক্ষণ পরে দেখলাম আমার ল্যাপটপে একটা লাল বাতি জ্বলছে। তার মানে কেউ নিশ্চয়ই আমার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছে। তাই আমি দেরি না করে ওয়েবসাইট থেকে সিকিউরিটি সিস্টেম চেক করলাম যে কারা আমার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করতেছে। দেখলাম 2টা লোকেশন থেকে হ্যাক করার জন্য চেষ্টা করা হচ্ছে। অবাক করার বিষয় হলো একটি লোকেশন রিমিদে এরিয়া থেকে আসতেছে, আরেকটি আসতেছে শহর থেকে একটু দূরে, গ্রাম থেকে। তারপর হঠাৎই আমার ফোনে একটা কল আসে, আর আমার দুনিয়াদারি মনে হয় উল্টে গেল, কারণ কলটি আর কেউ না, করলো রিমি বড় ভাই। হ্যালো আরিফ, তুমি কোথায়? কে আপনি? আর আমার নাম জানলেন কিভাবে? আরিফ, আমি রিমির বড় ভাই। রিমিকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি প্লিজ আমার বোনটাকে বাঁচাও। ভাইয়া, আপনি এখন কোথায়? আমি বাসায়। আমার সামনে থেকে ওরা রিমিকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আর আমি কিছুই করতে পারি নাই। ভাইয়া, আপনি কোনো টেনশন করিয়েন না। এ বলে আমি গাড়ি নিয়ে একটানে গেলাম রিমিদের বাড়িতে। বাড়িতে ঢুকে দেখি পুরো বাড়ির সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে। বাড়ির সব জিনিসপত্র ভাঙা। পুরো বাড়ি ঘুরতে ঘুরতে দেখলাম একটা রুমে রিমি বড় ভাই আর ভাই বসে কান্না করছে। আমি এক দৌড়ে চলে গেলাম তাদের কাছে। কাছে গিয়ে দেখি ওদের শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। ভাইয়া, আপনাদের এই ব্যবস্থা কে করলো আর কিভাবে? এ কথা বলতে রিমির ভাই আমাকে জোরে ধরে কান্না করলো। আরিফ, ওরা আমার বোনটাকে নিয়ে গেছে। প্লিজ তুমি আমার বোনটাকে বাঁচাও। ভাইয়া, আমাকে আগে পুরো ঘটনাটা বলুন, শুরু থেকে কি হয়েছিল? রিমি ওর রুমে ল্যাপটপে কি যেন করতেছিল, আর আমি টিভি দেখতেছিলাম। হঠাৎ কে যেন দরজা ধাক্কা দেয়, আর আমি দরজা খুলতে চলে গেলাম। দরজা খোলার সাথে সাথে কারা যেন ভিতরে ঢুকে গেল। তারপর আমি ওদেরকে বাধা দিলে একটা রুমে নিয়ে গিয়ে আমাকে অনেক মারলো। তারপর রিমিকে কিডন্যাপ করে নিয়ে গেল ওরা। আমার সামনে থেকে রিমিকে নিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। আমার মাথা তো পুরো ঘুরে গেল। কে করবে রিমিকে কিডন্যাপ? কে বা কেন করবে রিমিকে কিডন্যাপ? হাজার প্রশ্ন মাথায় ঘুরতেছিল। আমি দেরি না করে লোকাল পুলিশকে ঘটনাটা তাড়াতাড়ি জানালাম। পুলিশ 20 থেকে 30 মিনিট পর আসলো। তারপর পুরো ঘটনা শোনার পর তারাও কাজ করতে শুরু করে দিল। তারা রিমিকে বিভিন্ন উপায়ে খুঁজতে লাগলো। আমার খুব টেনশন হচ্ছিল, তাই নিজেই রিমিকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় খুঁজবো, কীভাবে খুঁজবো, মাথায় কিছু আসছিল না। আমি পাগলের মতো শহরের আনাচে কানাচে সব জায়গায় খুঁজে ফেললাম। খুঁজতে খুঁজতে প্রায় শহরের বাইরে চলে আসলাম। তখন রিমিকে কোথাও পেলাম না। তখন আমার মনে হতে লাগলো আমি মনে হয় রিমিকে হারিয়ে ফেললাম। এইভাবে খুব কান্না আসতেছিল। তখনই হঠাৎ দেখলাম একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে কল আসলো। তাই রিসিভ করলাম। তখন অপর প্রান্ত থেকে বলতে লাগলো,
আরিফ বলছেন? জি আমি আরিফ, কিন্তু আপনি কে? রিমিকে কি চাই? এই কথা শোনার পর থেকে আমি চমকে উঠলাম, কিন্তু আপনি কে আর রিমিকে বা চিনেন কিভাবে? যদি রিমিকে জীবিত ফেরত চান তাহলে আমি যা বলবো তাই করুন, কারণ রিমি এখন আমার কাছে। কিন্তু আপনি কে আর রিমি যে আপনার কাছে আছে আমি কিভাবে বিশ্বাস করব? দেখুন সত্যি করে বলুন আপনি কে? ওয়েট মিস্টার আরিফ, ওয়েট। দেখুন আপনার ফোনে একটা এসএমএস দিয়েছি, দেখে নিন। তখনই দেখলাম ফোনে একটা ভিডিও আসলো, আর ভিডিওটা ছিল রিমিকে একটা রুমে চেয়ারের মধ্যে বেঁধে রেখেছে। কি মিস্টার আরিফ, এখন বিশ্বাস হলো তো আপনার রিমি আমার কাছে? প্লিজ আপনি রিমির কোনো ক্ষতি করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আপনার কত টাকা লাগবে, 10 কোটি না 20 কোটি? আপনার কি লাগবে? আমার যা লাগবে আপনি তা দিবেন তো? হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। ওকে, আমি আপনাকে একটি অ্যাড্রেস দিচ্ছি, আপনি সেই অ্যাড্রেসে চলে আসুন। আর খবরদার কোনো পুলিশকেই সাথে আনবেন না, কোনো চালাকি করলেই রিমিকে সারা জীবনের মতো ভুলে যান। আপনি শুধু রিমির কোনো ক্ষতি করবেন না প্লিজ। এইসব বলে কলটা কেটে দিল। কলটা কেটে দেওয়ার সাথে সাথেই আমার ফোনে আরেকটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখলাম একটা অ্যাড্রেস দিল। অবাক করা বিষয়, আমি ল্যাপটপে যে লোকেশন ডিটেক্ট করেছিলাম মেসেজেও সেম লোকেশন, কিন্তু এটা কিভাবে সম্ভব? মাথায় কিছু আসতেছিল না। আবার আমার যে কল দিল কণ্ঠটি একটি মেয়ের কণ্ঠ ছিল, কিছু বুঝতেছিলাম না। তাই রাকিব ভাইকে কল করে কিছু না ভেবে আমি মেয়েটির দেওয়া লোকেশনে চলে গেলাম। ল্যাপটপে যেহেতু অ্যাড্রেসটি ডিটেক্ট করেছি তা রাকিব ভাইকে কল করলাম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিফ। তারপর ভাইকে সব কিছু খুলে বললাম। আরিফ তুমি একদম চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার দেওয়া লোকেশনে পৌঁছাচ্ছি। ওকে ভাই, এ বলে কলটা কেটে দিয়ে আমিও চলে গেলাম সেই ঠিকানায়। মেয়েটির দেওয়া অ্যাড্রেসে চলে গেলাম। পৌঁছে দেখলাম একটি পুরাতন বাড়ি, মনে হয় কেউ তেমন ব্যবহার করে না, কিন্তু আমায় এখানে রাখলো কেন? তখন আবার ফোনে একটা কল আসলো। হ্যালো মিস্টার আরিফ। কণ্ঠস্বরে বুঝতে বাকি রইল না যে এটা ওই মেয়ে। আমি তো আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে গেছি। গুড, এখন আমার কিছু লোক আপনার কাছে আসবে, আপনি ওদের ফলো করতে থাকুন। তখন দেখলাম দুজন লোক আমাদেরকে এগিয়ে আসছে। আমি বুঝলাম এরাই হয়তো হবে। তখনই ওদের একজন আমার কাছে এসে বলে উঠল, আপনি কি আরিফ? জি আমি আরিফ। তখন তারা আমার তালাশি নিতে শুরু করলো। তালাশি শেষে আমার বলতে শুরু করলো, ওকে, আমাদের ফলো করুন। এই বলে আমাকে একটি বাড়িতে নিয়ে আসলো। তারপর আমার একটি রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দেখলাম রিমিকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। রিমির হাত মুখ চোখ সবই বাঁধা, আর রিমির পাশেই দাঁড়িয়ে ছিল দুটো কালো কাপড় পরা একজন নারী আর একজন পুরুষ। তখন একজন আমার সামনে এসে বলল, কি মিস্টার আরিফ, আমি তো আমার কথা রেখেছি, আপনার রিমির কোনো ক্ষতি হয়নি। এবার আমি যা চাইবো আপনাকে তাই দিতে হবে। কণ্ঠটি খুব চেনা চেনা লাগছে। আমার কেমন সন্দেহ হচ্ছিল আমি আগে থেকে কণ্ঠটি কোথাও শুনেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। কি চাই আপনার? কত টাকা লাগবে আপনার? যা লাগবে শুধু বলুন। না, আমার কোনো টাকা লাগবে না, আমার লাগবে তোমাকে আরিফ। এই কথা হলে মেয়েটি তার পরনের কালো রঙের পোশাকটি খুলে ফেললো। তারপর আমি যাকে দেখলাম আমি শিহরিত, কারণ এ আর অন্য কেউ না, এ হচ্ছে মাহি। আমি তো অবাক চোখে তাকিয়ে রইলাম মাহির দিকে। তারপর লক্ষ্য করলাম মাহির পাশে তার আব্বু দাঁড়িয়ে আছে। তার মানে এইসব কাজ ওদের। কি চাই ওরা আমার কাছ থেকে? কেন ওরা রিমিকে কিডন্যাপ করেছে? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখন মাহি ওর আব্বুকে বলল, পাপা তুমি একটু বাইরে যাও, আরিফের সাথে আমার কিছু কথা আছে। ওকে মামনি, আমি গেলাম তবে। কিছু দরকার লাগলে আমায় বলিস, আমি বাইরে আছি। এই বলে মাহির আব্বু বাইরে চলে গেল। মাহির আব্বু বাইরে যাওয়ার পরে মাহি আমার সামনে এসে বলল, কি মিস্টার আরিফ, চমকে গেলে নাকি আমায় দেখে? বিশ্বাস করো, তোমাদের কোনো ক্ষতি আমি করব না। যদি তুমি আমার কথা না শুনো তাহলে তুমি তোমার প্রাণের রিমিকে আর দেখতে পাবে না। কি করতে হবে আমাকে? বেশি কিছু না, শুধু আমাকে বিয়ে করতে হবে। না, কখনো না, এই কাজ আমি করতে পারবো না। আমি শুধু রিমিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তোমার যত টাকা লাগে আমি দিব, কিন্তু তোমার এই শর্তে আমি রাজি হব না। আমি টাকা দিয়ে কি করব? আমার তোমাকেই লাগবে। না, আমি কখনোই পারবো না। ওকে, পারতে হবে না। এই বলে মাহি রিমির দিকে একটি পিস্তল নিয়ে এগিয়ে যেতে লাগলো। আমার খুব ভয় হতে লাগলো। মাহি খবরদার, রিমির গায়ে যদি একটি আঁচও যদি আসে তাহলে তোর বাপ মেয়ে দুটাকেই মেরে বালি চাপা দিয়ে দিব। নো মাই হার্ট, তোমারে মারলে আমার যে সব প্ল্যান শেষ হয়ে যাবে। আরিফ ডার্লিং, তুমি যদি আমাকে বিয়ে করো তাইলে
আমি এই রিমির কি করব তোমার কোনো ধারণাও নেই। আর মাত্র 1 মিনিট টাইম দিব, তুমি কি আমায় বিয়ে করবা, হ্যাঁ নাকি না? মাহি তো পায়ে পড়ি, প্লিজ কলেজাটার কিছু করিস না, আমি বাঁচতে পারবো না ছাড়া। ওকে, বুঝে গেছি তোমার উত্তর। এইবার এই রিমিকে এই দুনিয়া ছাড়তে হবে, বুঝে গেছি। এই বলে মাহি রিমির দিকে একটি পিস্তল তাক করে রেখেছে। মাহি যখনই গুলি করতে যাবে তখন আমি বলি, মাহি মাহি রিমি কিছু করো না, আমি তোমার বিয়ে করতে রাজি, তবুও রিমির কিছু করো না। সত্যি তো তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ আমি রাজি। তারপর রিমিকে ছেড়ে দাও। ওকে, আমি রিমিকে ছেড়ে দিব। তারপর মাহি তার বাবাকে ডাক দিয়ে বলল বিয়ের আয়োজন করতে। কিছুক্ষণ পর দুজন লোক এসে আমাকে একটি রুমে নিয়ে গেল। সেখানে আমাকে অনেক কড়া নজরদারিতে রাখা হলো। আমি ভাবছি রাকিব ভাই কেন আসছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম ওর মধ্যে একটি ল্যাপটপ রাখা আছে। সেই ল্যাপটপ স্টিকার দিয়ে লেখা ড্রাগ কুইন মাহি। লেখাটা দেখে আমি রীতিমতো শকড। তাহলে মাহি কি সেই ড্রাগ কুইন যাকে আমি খুঁজছি? না, আমাকে শিওর হতে হবে। কিছুক্ষণ পর মাহি রুমে প্রবেশ করলো, হাতে একটি পাঞ্জাবি। আরিফ, এই পাঞ্জাবিটা তুমি বিয়ের সময় পরবা কেমন? ভালো। মাহি আমি তোমার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। এই তোমরা একটু বাইরে যাও। সব গার্ডদের বের করে দিয়ে মাহি বলল, কি কথা বলবা ডার্লিং? আচ্ছা মাহি আমাকে একটু সত্যি কথা বলবা, একদম সত্যি করে বলবা কিন্তু। হ্যাঁ বলবো, বলো কি কথা। এই ল্যাপটপটা কার? ইশারা দিয়ে টেবিলে রাখা ল্যাপটপটা দেখালাম। ও আচ্ছা, এই ল্যাপটপটা? এটা আমার ল্যাপটপ কেন, কি হয়েছে? মাহি ল্যাপটপে যে ডাক কুইন লেখা। আমি লিখছি, কেন কি হয়েছে? তাহলে কি তুমি সে ডাক কুইন? হাসতেছো কেন? মাহি তুমি কিন্তু আমায় বলছো সব সত্যি করে বলবা। ওকে ওকে বলতেছি, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি ডার্ক কুইন। তুমি আমার সাথে মজা করতেছো তাই না? না, আমি তোমার সাথে কোনো মজা করতেছি না, এইদিকে আসো আমার সাথে। পরে ল্যাপটপটা ওপেন করে সব প্রমাণ দেখালো। আমিও শিওর হইলাম যে মাহি ডার্ক কুইন। তা এবার বিশ্বাস হয়েছে যে আমি ডার্ক কুইন? কিন্তু তোমায় তো পুলিশ খুঁজতেছে। হ্যাঁ, কিন্তু আমায় ওরা কখনো পাবে না। আমার একটাই আশা, শুধু ডার্ক ডেভিলের সাথে দেখা করা। আচ্ছা বাদ দাও এইসব, আর এই নাও রেডি হয়ে নাও। আমার হাতে পাঞ্জাবিটা দিয়ে মাহি চলে গেল। আমিও ওয়েট করতে শুরু করলাম কখন রাকিব ভাইয়েরা আসে। আর ওদিকে মনে হয় রিমিও সব জেনে গেছে। দূর, আমার আর ভালো লাগছে না। তখন আবার দুজন গার্ড এসে আবার রেডি করিয়ে বাইরে নিয়ে গেল। বাইরে গিয়ে দেখলাম সবকিছু সাজানো কমপ্লিট। আর রিমিকে একটা কোণে বসে রাখা হলো। রিমি এক নজরে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি কিভাবে রাজি হতে পারলাম এই বিয়েতে। কিন্তু আমারও কিছু করার নেই, রিমিকে জীবিত রাখতে হলে এইটা করাই লাগবে। রিমির দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে পানি পড়ছে, আর ওই পানিগুলো আমার বুকের ভিতরে তীরের মতো বাজছে। তারপর ওকে বসানো হলো, আমাদের বিয়ে পড়ানো শুরু হলো। হঠাৎই পুলিশের গাড়ি সাইলেন্ট বেজে উঠলো। তারপর কয়েকজন লোক মাহের আব্বুর কাছে এসে বলল, বস পুলিশ আমাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, বাঁচার কোনো উপায় নেই। ইয়েস, তার রাকিব ভাই এসেছে, একদম টাইম মতো এসেছে। আর একটু লেট হলে আমার সর্বনাশ হয়ে যেত। তারপর পুলিশের কর্মকর্তা যেই না মাহি আর তার বাবাকে গ্রেপ্তার করেছে, অমনি রিমি এক দৌড় মেরে আমার কাছে চলে আসলো। ধন্যবাদ আরিফ, তোমার জন্য আজ ড্রাগ কুইন অবশ্যই মাহি আর তার বাবাকে গ্রেপ্তার করতে পেরেছে, আর সাথে ওদের চেলাগুলারও গ্রেপ্তার করেছি। আমার উদ্দেশ্য করে বলল রাকিব ভাই, ভাই আপনারা যদি সময় মতো না এসে পৌঁছাতেন তাহলে আমার জীবনটা শেষ হয়ে যেত। তখন মাহি বলল, আরিফ সাহায্য করেছে মানে? মিস মাহি, তোমার না জীবনে একটা আশা ছিল ডার্ক ডেভিলকে দেখার, সো আজ তোমায় বলে দিই আমি ডার্ক ডেভিল। মানে আমি যাকে খুঁজছি তুমি সেই? হ্যাঁ মিস মাহি, আমি সে ব্যক্তি। এখন জেলে বসে বসে হ্যাকিং করো, গুড বাই। পুলিশরা মাহি ও তার বাবাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, আর রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধতা ভেঙে আমি বলেই দিই, আচ্ছা রিমি, যদি আমার রিমির বিয়ে হয়ে যেত তুমি কি করতে? কিছুই করতাম না, বাসায় গিয়ে সুইসাইড করতাম, কারণ আমি জীবিত অবস্থায় তোমায় অন্য কারো হয়ে যাওয়া দেখতে পারবো না। ইস, আমার বিয়েটা আর হলো না, কি কষ্ট। রিমিকে রাগানোর জন্যই বললাম। কি তুই অন্য কারোর দিকে আর তাকাস, মেরে ফেলবো সোজা। ওকে, তাকাবো না, চলো বাসায় যাবো।